কেমিক্যাল রিয়াকশান আমরা চেষ্টা করব কেমিক্যাল রিয়াকশানটাকে পুরো একটা ভিডিওতে কভার করার, ঠিক আছে? যদি এটা না হয়, মানে হতে পারে যে কোনো প্রবলেম হলো বা কিছু হলো, বাই চান্স যদি এটা না হয়, তো আমরা এটাকে দুটো ভিডিওতে কভার করে দেবো। চেষ্টা করছি কেমিক্যাল রিয়াকশন 1 বলে লেখা আছে, আমরা চেষ্টা করছি এটাকে একটা ভিডিওতে কভার করার। ভিডিওটা কিন্তু বড্ড বড় হয়ে যাবে যদি একটা ভিডিওতে কভার করতে চাই, কারণ রেলে এটা দিয়ে মানে বলতে পারো যে প্রত্যেকটা শিফটে 3-4টে করে প্রশ্ন এসছে, মানে এত এত বেশি প্রশ্ন এসছে। সেই জন্য আমরা এটাকে চেষ্টা করব খুব ডিটেলিংয়ে করার। আমি তোমাদের বারবার বলেছি পেড কোর্স মানে পেড কোর্সটা নিতে পারো, অসুবিধা কিছু নেই, কিন্তু ডিটেল তোমরা যেটা পাবে সেটা ফ্রি কোর্সেই পেয়ে যাবে, ঠিক আছে? একই জিনিস দুবার বলার পক্ষপাতী আমি নই। যেমন তোমরা জানো যে তোমাদের বিভিন্ন ধরনের যে অন্য অন্য যে ভ্যাকান্সি বেসড বা ধরো তোমাদের যে রেলে যেমন প্রচুর ফর্ম ফিল আপ হয়েছে, তার যে ভিডিও প্রচুর চ্যানেল করেছে, বাংলাতেও করেছে, ইভেন হিন্দিতেও হয়েছে। সেই জন্য আমি আর আমার ভিউ বাড়ানোর জন্য ওইগুলো আমি দেই না, ঠিক আছে? কারণ তোমরা এক জায়গাতে পেয়ে যাচ্ছ বারবার একই জিনিস, মানে যেরকম হয় না যে খবরের চ্যানেলগুলো একই জিনিস বলে যাচ্ছে, প্রত্যেকটা খবরের চ্যানেল শুনতে কিরকম বিশ্রী লাগে, সেরকমই লাগে। আমি নিজে এটা মনে করি, সেই জন্য আমি দিই না। ওকে, ভিউ আমার অবশ্যই বাড়বে, কিন্তু আমি দিই না। যাই হোক, দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা বিক্রিয়ক। এটা হচ্ছে আমরা যদি বলি এটা হচ্ছে বিক্রিয়ক নম্বর 1, ঠিক আছে? বিক্রিয়ক নম্বর 1 তুমি দেখতে পাচ্ছ দুটো ডিফারেন্ট শেপে আছে, মানে এই দুটো একই শেপ, এই দুটো আলাদা শেপে আছে। এমন নয় যে দুটো শেপ আছে মানে দুটো শেপ এক থাকবে, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য রেখেছি। এটা হচ্ছে বিক্রিয়ক নম্বর 1, ঠিক আছে? আর এটা হচ্ছে বিক্রিয়ক নম্বর 2, বিক্রিয়ক নম্বর 2, ঠিক আছে? আমি রোমানে লিখি, বেটার লাগবে, ঠিক আছে? বিক্রিয়ক নম্বর 1 এবং বিক্রিয়ক নম্বর 2। আচ্ছা, এবার যেটা আমরা করব সেটা হচ্ছে এই যে যা যা বলবো এখানে সব দিয়ে রেল প্রশ্ন দিয়েছে। যাদের বেসিক দরকার নেই, যারা ভাববে যে তারা জানে, তারা স্কিপ করে একটু দূরে যেতে পারো, মানে 10 সেকেন্ড 10 সেকেন্ড করে বাড়িয়ে এদিকে যেতে পারো। এবং এখানে যেটা এসছে এটা হচ্ছে আমরা বলি বিক্রিয়াজাত পদার্থ। এটা দিয়ে রেল কী প্রশ্ন দিয়েছে সেটাও বলে দিই। দেখো এই ভিডিওটা বিক্রিয়াজাত পদার্থ, এই ভিডিওটা কয়েকটা পার্টে ডিভাইড করা আছে, ঠিক আছে? আমি কি কি পার্টে ডিভাইড করা আছে সেটাও একটু বলে দিই। প্রথম মানে বুঝতে পারবে। প্রথম যেটা আমরা এটাকে ডিভাইড করেছি, এটাকে মেনলি দুটো পার্টে ডিভিশন করা আছে, দুটো পার্টে ডিভিশন করা আছে। একটা হচ্ছে বেসিক পার্ট, 2 হচ্ছে এমসিকিউ, ঠিক আছে? 2 হচ্ছে এমসিকিউ। বেসিক পার্টটাকে আবার 3টে পার্টে ডিভাইড করা আছে। প্রথমে হচ্ছে ধারণা বা আইডিয়া, অর্থাৎ ভৌত পরিবর্তন আর কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক পরিবর্তনের পার্থক্যটা কি, এটা দিয়ে রেল প্রশ্ন দিয়েছে, এবং একটা নয় অনেক প্রশ্ন দিয়েছে, যার ফলে আমি তোমাদের এটাকে করাতে বাধ্য করছি, মানে বাধ্য হচ্ছি। ধারণা 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে বিভিন্ন যে কেমিক্যাল রিয়াকশান আছে তার থেকে নির্গত পদার্থ, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থ, তার টাইপ, বা বলতে পারো কেমিক্যাল রিয়াকশানের টাইপ, এটাই ধরে নাও, ঠিক আছে? প্রকারভেদ, প্রকার, বিভিন্ন প্রকারের হয় কেমিক্যাল রিয়াকশান, সেই প্রকার, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে ব্যালেন্স, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া সমতা বা ব্যালেন্স বজায় রাখা, বিএলএনসি, ঠিক আছে? সেই ব্যালেন্সের ওপর প্রশ্ন এসছে, তো সেই ব্যালেন্সের ওপরে আমরা বেসিকের মধ্যে করিয়েছি, ঠিক আছে? ব্যালেন্স, তাই 3টে পার্টে ডিভিশন আছে। এবং এমসিকিউ পার্টটাকে আমরা দুটো পার্টে ভাগ করেছি। একটা হচ্ছে এনসিইআরটি এমসিকিউ, যেগুলো এখনও পড়েনি, বেশ টাফ এমসিকিউ আছে। আর দ্বিতীয় যেটা পার্ট, সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার যা পড়ে গেছে, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার যা পড়ে গেছে। তো এই হচ্ছে টোটাল 5টা পার্টে ভাগ করে এই ভিডিওটাকে দেওয়া হবে। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, চলো শুরু করা যাক। এবার এখান থেকে রেল কী প্রশ্ন দিয়েছে, রেল যে প্রশ্নটা দিয়েছে সেটা শুনলে তোমরা হাসবে, মানে এরকম প্রশ্ন রেলই দিতে পারে। সেটা হচ্ছে বলেছে যে এই যে ইকুয়াল টু আছে, ইকুয়াল টু রাইটেই লেফটেই, বলেছে ইকুয়াল টু রাইটে কী থাকে, বিক্রিয়াজাত পদার্থ থাকে নাকি বিক্রিয়ক থাকে? তার মানে তোমরা যেটা ফলো করো না পড়ার সময়, খুব মাইনিউট ডিটেলিংগুলো, খুব সূক্ষ্ম সূক্ষ্ম যে ডিটেলিংগুলো থাকে, সেগুলোর উপর রেল প্রশ্ন দিয়েছে। এটা দিয়ে রেল প্রশ্ন দিয়েছে, ঠিক আছে? 2022-এর প্রশ্ন। তো আমরা দেখতে পাচ্ছি এই যে ইকুয়াল টু আছে, এটা যদি মাঝখানে ধরে নাও এবং এর এদিকে যদি রাইট, এদিকে যদি লেফট থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি রাইটে থাকে বিক্রিয়াজাত পদার্থ আর লেফটে থাকে বিক্রিয়কগুলো, ঠিক আছে? এটাই কেমিক্যাল রিয়াকশান, মানে এটা একটা অ্যাকচুয়ালি এটা যে না জানার বিষয় তা নয়। তোমরা যে ক্লাস 8-8-এ যে পড়েছো যে কেমিক্যাল রিয়াকশানকে লেখার বিভিন্ন পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলোর মধ্যে একটা হচ্ছে এইটা, যে ইকুয়াল টু রাইটে থাকবে বিক্রিয়াজাত পদার্থ, লেফটে থাকবে বিক্রিয়ক। এবার এই বিক্রিয়কগুলোকে আবার এর ইংলিশ হয়, তো রেল ইংলিশের ওপরে প্রশ্ন দিয়েছে, রিয়াক্ট্যান্ট বলা হয়। মানে বিক্রিয়ক শুনলে বাঙালিরা দ্রুত বুঝতে পারে, সেই জন্য রয়সি 29 ক 9 এরকম রিয়াক্ট্যান্ট বলে লিখে দিয়েছে বাংলায়। আর বিক্রিয়াজাত পদার্থের যে ইংলিশ হয় সেটা হয় প্রোডাক্ট।
এই প্রোডাক্ট শব্দটা দিয়েও প্রশ্ন দিয়েছে। তাহলে দেখো যে এখান থেকে 3-4টে প্রশ্ন হচ্ছে কি না, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পারছি যে বিক্রিয়ক 1, বিক্রিয়ক 2 এবং বিক্রিয়াজাত পদার্থ, রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট। তাহলে এইটুকু একদম সোজা সাপটা একটা জিনিস বললাম। এবার কেমিক্যাল রিয়াকশানের ধারণা আমাদের স্টার্ট হয়ে গেছে। কেমিক্যাল রিয়াকশান কী? দেখো কেমিক্যাল রিয়াকশান কী সেটা বোঝার আগে তোমাদেরকে বুঝতে হবে যে ভৌত পরিবর্তন কী। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। ভৌত পরিবর্তনটা কী এটা বোঝাটা খুব জরুরি। দেখো ভৌত পরিবর্তন কী? ভৌত পরিবর্তন হচ্ছে, দেখো কেমিক্যাল রিয়াকশানেও একটা জিনিস হয়, সেটা হচ্ছে ওল্ড যে জিনিসগুলো থাকে, পুরনো জিনিস, সেটা ভেঙে নিউ হয়, ঠিক আছে। এখানেও মানে ভৌত পরিবর্তনেও, ঠিক আছে, ভৌত পরিবর্তনেও আমরা দেখব যে সেখানেও ওল্ড ভেঙে নিউতে পরিণত হচ্ছে। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দেখো ধরো এখানে জল আছে, তাকে আমরা তাপ দিলাম, কিসে পরিণত হবে? সেটা বাষ্প, রাইট। ধরো আমরা এখানে আমাদের আছে বরফ, তাকে আমরা তাপ দিলাম, সেটা কিসে পরিণত হবে? সেটা পরিণত হবে তোমাদের জলে, ঠিক আছে। আরও তাপ দিলে সেটা আবার বাষ্পে পরিণত হবে, ঠিক আছে। ধরো এখানে আমাদের আছে ন্যাপথালিন, ঠিক আছে। কী আছে? ন্যাপথালিনকে যদি আমরা নর্মালি রুম টেম্পারেচারে রেখে দিই, সেটা আমরা দেখতে পাবো কি সেটা আস্তে আস্তে উবে যাচ্ছে, অর্থাৎ বাষ্পে পরিণত হচ্ছে, তাই তো। উবে যাচ্ছে শব্দের অর্থ কী? ডেফিনেটলি সেটা বাষ্প, তো বাষ্পে পরিণত হচ্ছে। তো ন্যাপথালিন ছিল, মানে এগুলো দেখো এইটা একটা লিকুইড হয়ে যাচ্ছে আমাদের, এটা হচ্ছে তোমাদের মানে গ্যাসে পরিণত হচ্ছে, বাষ্প হচ্ছে গ্যাস এক প্রকারের, ঠিক আছে। এটা হচ্ছে সলিড, বরফ সলিড হয়, এটা আমাদের জল লিকুইডে পরিণত হচ্ছে। ইভেন এই অ্যাব্রিভিয়েশনগুলো দিয়েও রেল প্রশ্ন দিয়েছে, ঠিক আছে। এবার এই জলকে না এটাকে লিকুইড বলা হয় না, এটা আমারও লেখাটা ভুল হলো, কারণ রেল যে প্রশ্নটা দিয়েছে সেটা এই টার্মটার উপরই প্রশ্ন দিয়েছে। রেল প্রশ্ন দিয়েছে, এই দুটো জায়গা মুছে দিচ্ছি। রেল প্রশ্ন যে কেমিস্ট্রিতে আমরা এই যে টার্মটা ব্যবহার করি, এখানে বেসিক্যালি আমরা ব্যবহার করি একিউ শব্দটা। অ্যাকুয়াস শব্দের অর্থ হচ্ছে লিকুইড, ঠিক আছে। অ্যাকুয়াস শব্দ অর্থ লিকুইড। তো এই যে অ্যাকুয়াস, এইটা কোন জিনিসটাকে বোঝায়? এটাকে লিকুইড বা তরলকে বোঝায়। মাথা রাখবে, এটা দিয়ে রেল প্রশ্ন দিয়েছে, লিকুইড বা তরলকে বোঝায়। সলিডটা তো আমরা বুঝতেই পারবো, সেটা হচ্ছে আমাদের যে কোনো জিনিস যেটা কঠিন তাকে বোঝায়, এটা কঠিনকে বোঝায়। এটা দিয়েও রেল প্রশ্ন দিয়েছে, অ্যাব্রিভিয়েশনগুলো এই অ্যাকুয়াসটা দিয়ে অলরেডি প্রশ্ন এসে গেছে, ঠিক আছে। ন্যাপথালিন, এটাও সলিড আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। ন্যাপথালিন তো সলিডই হয়, বাষ্প মানে এটা গ্যাসে পরিণত হচ্ছে, অর্থাৎ জিতে থাকছে, এটা মানে হচ্ছে আমরা গ্যাস, ঠিক আছে। যখন লিখছি তখন সব কটাই লিখে দিই, এটা হচ্ছে আমাদের গ্যাস। ওকে, এই একটা স্লাইডে তুমি কত কিছু পেয়ে যাবে ভাবো। ওকে, ক্লিয়ার হলো। এবার দেখো নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে তো ওল্ড থেকে নিউ এখানেও হয় ওখানেও হয়, তাহলে এরা তো রাশি পরিবর্তন কেন বলা হয় না? এইখানে আসছে মেন পয়েন্ট। দেখো ভৌত পরিবর্তনে ডেফিনেটলি তুমি যখন একটা এক্সাম্পল দিই, তুমি যখন ছোট ছিলে তখন তোমাকে দেখতে যা ছিল, তুমি যখন যৌবনে পৌঁছোছো, এখন যেমন যৌবনে পৌঁছো, তোমাকে দেখতে কি তাই আছে? তুমি যখন বার্ধক্যে পৌঁছবে তোমাকে দেখতে কি তাই আছে? তাই হবে? হবে না, নির্ঘাত। অর্থাৎ তোমার রূপ পরিবর্তন হবে। তো ভৌত পরিবর্তনের ক্ষেত্রে যেটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যেটা মেন ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে এখানে রূপ পরিবর্তন হয়, ঠিক আছে। অর্থাৎ আঙ্গিক বা রূপ পরিবর্তন হয়, ঠিক আছে। রূপের পরিবর্তন হয়, কিন্তু তুমি তো মানুষটা একই রে বাবা, তোমার রূপ পরিবর্তন হয়েছে, কিন্তু তোমার আধার কার্ডের আইডি চেঞ্জ হয়ে যাবে? তোমার কি বাবা মায়ের নাম চেঞ্জ হয়ে যাবে? তা তো একদমই নয়। তোমার নাম চেঞ্জ হবে না, তোমার পরিবারে তোমার টাইটেল চেঞ্জ হবে না, তুমি একই রকম থেকে যাবে অবশ্যই, ঠিক আছে। অর্থাৎ তোমার ব্যাপারগুলো চেঞ্জ হবে, তোমার মুখে দাড়ি গজাবে, আস্তে আস্তে হয়তো চুল কমে যাবে, সাদা পাকা দাড়ি হবে, মানে কিন্তু তোমার রূপের পরিবর্তন হবে, কিন্তু তুমিই থাকবে। অর্থাৎ রূপের পরিবর্তন হয়, কিন্তু পরমাণুর যে বন্ড হয় তাতে কোনো পরিবর্তন আসে না। পরমাণুর বন্ডে পরিবর্তন আসে না, বন্ডে পরিবর্তন হয় না, অর্থাৎ আমরা এখানে ক্লিয়ারলি একটা জিনিস বুঝবো, ভৌত পরিবর্তনে কিন্তু পরমাণুর বন্ডে কোনো পরিবর্তন হয় না। ভৌত পরিবর্তন তাকেই বলা হয় যে পরিবর্তনে কেবলমাত্র রূপ পরিবর্তিত হচ্ছে। তুমি যদি এই যে জলের যদি তুমি কেমিক্যাল যে তোমাদের ফর্মুলা আছে সেটা দেখো, তুমি দেখবে সেটা H2O, বাষ্পেরও কিন্তু H2Oই হয়, ঠিক আছে। বরফেরও কিন্তু H2Oই হয়, ঠিক আছে। অর্থাৎ তুমি যখনই দেখবে যে এগুলোর যে কেমিক্যাল যে ফর্মুলা সেগুলো সব সেম, তার মানে H2O অর্থাৎ অক্সিজেন দুটো হাইড্রোজেনের সঙ্গে বন্ড তৈরি করেছে, এখানেও তাই, ইনফ্যাক্ট বরফেও তাই।
অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে ওইভাবেই রূপ পরিবর্তন করেছে। আরেকটা জিনিস তোমাকে বলি, যেমন ধরো এই এক্সাম্পলটা না দিলেই নয়, যেমন ধরো তোমাদের কার্বন, ঠিক আছে, কার্বন 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 আর হিরে বা গ্রাফাইট, ঠিক আছে, হিরে বা গ্রাফাইট, ঠিক আছে। কার্বনের আমরা ফর্মুলা কী জানি, কেমিক্যাল সাইন কী জানি, সি। হিরের কেমিক্যাল সাইন কি, সি। গ্রাফাইটের কেমিক্যাল সাইন কি, সি। বলো বুঝলে কি বুঝলে না? কার্বনের কেমিক্যাল সাইন কি, সি। গ্রাফাইটের কেমিক্যাল সাইন কি, সি। অর্থাৎ তুমি ভালো করে বোঝো একটা জিনিস, সেটা হচ্ছে যে এখানেও কিন্তু ভৌত পরিবর্তন হয়, ঠিক আছে। কার্বন অত্যন্ত চাপ এবং তাপে সেটা গ্রাফাইট বা আরও বেশি চাপ দিলে সেটা হিরেতে পরিণত হচ্ছে। সুতরাং এদের কিসে চেঞ্জ হচ্ছে না, এদের কিন্তু ফর্মুলা মানে বন্ডিংয়ে কোনো পরিবর্তন হচ্ছে না। এরা কিন্তু এটাই থেকে যাচ্ছে, পয়েন্ট টু বি নোটেড, এটাই থেকে যাচ্ছে। এ নামক একটা মানে দ্রব্য, সেটা এ নামক দ্রব্যতেই থেকে যাচ্ছে, রয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে ভৌত পরিবর্তন। তাহলে এইটা একটা বিগেস্ট ডিফারেন্স যেটা আমরা আমাদের কেমিক্যাল রিয়াকশানে পাবো। কেমিক্যাল রিয়াকশানে ওল্ড থেকে নিউ হয়, অর্থাৎ রূপের পরিবর্তন ডেফিনেটলি হয়, ঠিক আছে, রূপ পরিবর্তন করে। তার মানে এটা আমরা এখানে সমতা পেলাম, একই রকম পেলাম, মানে ভৌত পরিবর্তনের সঙ্গে কেমিক্যাল রিয়াকশানের একটা সেমনেস পেলাম, ঠিক আছে, যে একই রকম থাকে, রূপের পরিবর্তন হয়, এটা সেম। কিন্তু এখানে একটা জিনিস হয়, সেটা হচ্ছে পরমাণুর বন্ডিংয়ে পরিবর্তন আসে। পরমাণুর, ঠিক আছে, যে বন্ড হয়, বন্ড, ঠিক আছে, পরমাণুর যে বন্ড হয়, বন্ডে পরিবর্তন হয়। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, পরিবর্তন হয়। পরমাণুর বন্ডে কিন্তু পরিবর্তন হচ্ছে এখানে, এইটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, পরমাণুর বন্ডে পরিবর্তন হওয়া বলতে কি বোঝায় সেটা এনসিইআরটি আরও ক্লিয়ার করে বলছে, যে এখানে বেসিক্যালি যেটা হয়, আমি একটু অন্য কালি দিয়ে লেখা পছন্দ করব, সেটা হচ্ছে যে বন্ডের রিঅ্যারেঞ্জমেন্ট হয়, বন্ডের নতুন সজ্জা তৈরি হয়, নতুন সজ্জা, রিঅ্যারেঞ্জমেন্ট হয়, এটাকে এনসিইআরটি বলছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ বন্ড, রিঅ্যারেঞ্জমেন্ট হয়, ঠিক আছে। রিঅ্যারেঞ্জমেন্ট হয় বলতে কি বোঝায়, যেমন একটা এক্সাম্পল দিই, বেটার বুঝতে পারবে। ধরে নাও এটা হচ্ছে এই যে এটা বিক্রিয়ক নম্বর 1 হচ্ছে ম্যাগনেসিয়াম, আর বিক্রিয়ক নম্বর 2 হচ্ছে অক্সিজেন, ঠিক আছে, এবং এদের যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটা হচ্ছে MgO, ঠিক আছে। বার্ন করতে হবে, হিট দিতে হবে, এখানে হিট দেওয়া হয়, এই জায়গায় হিট এইচ বলে লিখে দিচ্ছি, এখানে হিট দিতে হয়, তবে এটা MgOতে পরিণত হয়। এমজি, এবং এটা নিয়ে রেল প্রশ্ন দিয়েছে, এটা নিয়েও প্রশ্ন দিয়েছে। কী প্রশ্ন দিয়েছে, বলেছে এই বিক্রিটা তুলে দিয়ে বলেছে, ঠিক আছে। দেখো একটা কথা বলি, তোমরা বাজারে যে চলতি বইগুলো পাও, যেটা প্রিভিয়াস ইয়ার রেল আছে, তাতে কিন্তু সব কভার করা নেই, সমস্ত রেলওয়ের প্রশ্ন নেই, ঠিক আছে। কিছু কিছু রেলওয়ের প্রশ্ন অনেক সময় কম্পাইল করতে গিয়ে বাদ পড়ে যায়, তো সেরকম একটা দুটো প্রশ্ন আমি দেখেছি, আমার চারপাশে অনেক বই রয়েছে, সেগুলোতে তেমনভাবে একটা দুটো প্রশ্ন, খুব নয়, 99.99% প্রশ্ন দেওয়া হয়েছে, কিছু প্রশ্ন বাদ অনেক সময় পড়ে যায়, ঠিক আছে। তো সেটা এই প্রশ্নটা আমি খুব একটা দেখিনি, বাট এই প্রশ্নটা আমার কাছে একটা PDF আছে, তাতে কিন্তু এই প্রশ্নটা ছিল। সেটা হচ্ছে যে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন এই যে দুটো কম্পাইল করছে, এদের মধ্যে কোন দুটো সলিড, এই বিক্রিয়াটা দিয়ে বলেছে কোন দুটো সলিড, ভেরি ইজি কোশ্চেন্স, কারণ আমরা জানি অক্সিজেন গ্যাস, কিন্তু আমরা কি এটা জানি যে ম্যাগনেসিয়ামও সলিড, ম্যাগনেসিয়াম অক্সাইডও সলিড। তো যদি ম্যাগনেসিয়াম সলিড কেউ জানে, ম্যাগনেসিয়াম অক্সাইডটা নিয়ে কেউ যদি পাজলড হয়, তাহলে সে কিন্তু বলতে পারবে না যে এখানে কোন দুটো সলিড। অনলি ম্যাগনেসিয়াম অপশনে ছিল, অনলি ম্যাগনেসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম অক্সাইড ছিল, বা এখানে A B এরকম লেখা ছিল, এটাকে A করা ছিল, এটাকে B করা ছিল, এরকম সামথিং ছিল, বোথ AB, বোথ A, অনলি B, এরকমভাবে অপশানটা দেওয়া ছিল। তো এটাও কিন্তু সলিড, ঠিক আছে, এটা কিন্তু গ্যাস, এটা কিন্তু সলিড, পয়েন্ট টু বি নোটেড, এটা সলিড, এটা গ্যাস, এটা সলিড। তো আমি যা যা বলবো এখানে বারবার বলেছি, প্রথমেই বলেছি, আমার মুখ দিয়ে যা যা বেরোবে সেগুলো থেকে প্রশ্ন এসছে, আর আমি এই জিনিস আমি আগেও করিয়েছি, যত ভিডিও আছে আমার যদি দেখে থাকো, এসব জিনিসপত্র আমার করানো জিনিসপত্র, ঠিক আছে। মানে এগুলো আমার যারা স্টুডেন্ট বহুদিনে, তাদের কাছে নতুন কিছু লাগছে বলে আমার মনে হয় না, ফলে তাদের কাছে বোরিং লাগারই কথা। আই এম সরি ফর দ্যাট, কিন্তু আমাকে তো করাতেই হবে, কিছু করাতে হবে, তোমরাই ক্লাস চাও, যাই হোক। তো এই যে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন, তো এরা সলিড,
মানে এই দুটো যেটা আছে আর যেটা তৈরি হচ্ছে সেটা সলিড, মাঝখানে একটা গ্যাস সেখানে যুক্ত হচ্ছে। তো এবার নতুন সজ্জা বলতে কী বোঝানো হচ্ছে, দেখো এখানে একটা ম্যাগনেসিয়াম ছিল, বেসিক্যালি এটা কিন্তু তোমাদের ব্যালেন্স ফর্মুলা নয়, এটা হচ্ছে 2 mg + O2 2 mgO হয়। 2 mg + O2 কী হয়, 2 mgO হয়। ব্যালেন্স করা একটু পরে শেখাবো, তখন বুঝতে পারবে কী করে ব্যালেন্স করা, এটাই ব্যালেন্স করিয়ে প্রথমে দেখাবো। তো mg + O2 আমি নর্মাল লিখেছি mgO। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ম্যাগনেসিয়াম ছিল আর যে অক্সিজেন ছিল সেটা দেখো নতুনভাবে একটা নতুন জিনিস তৈরি, যেমন রূপে পরিবর্তন হচ্ছে, এটা সলিড এটা গ্যাস, দুটো আলাদা আলাদা দেখতে ছিল, তারা এমন একটা জিনিস তৈরি করছে যেটা এদের মিশ্রণে তৈরি হচ্ছে এবং সেটা দেখতে অন্যরকমের হয়। তাহলে আমরা ক্লিয়ারলি কি বুঝতে পারছি যে রূপের পরিবর্তন হলো, ওল্ড জিনিস এই দুটো ছিল, নিউ জিনিস তৈরি হচ্ছে। পরমাণুর বন্ডে কী করে পরিবর্তন হচ্ছে, এখানে অনেক রকমের ব্যাপার হয়। পরমাণু বন্ড এক্ষুনি আমি দেখাচ্ছি না, এটা মাথা রাখো। এমনি তোমরা দেখতে পাচ্ছ এখানে ম্যাগনেসিয়াম, তার সঙ্গে অক্সিজেন ছিল না, তার মানে ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেন সংসার পেতেছে বিয়ে করে, মানে এখানে ম্যাগনেসিয়াম অক্সিজেন কী হয়েছে, তারা একে অপরকে সংসার, মানে তারা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে সংসার পেতেছে। তার মানে তারা দেখতে পাচ্ছ নতুন একটা তৈরি হচ্ছে। এবং এখানে ম্যাগনেসিয়াম ছিল আর অক্সিজেন ছিল, সেই দুটো দিয়েই কিন্তু তৈরি হয়েছে। উড়ে এসে জুড়ে বসেছে এমন কোনো জিনিস নেই এখানে, অর্থাৎ কোনো সালফেট বা কোনো নাইট্রোজেনের জিনিস এখানে নেই। এটাই রেল বলছে যে, মানে সরি এনসিইআরটি বলছে যে বন্ডের নতুন সজ্জা তৈরি হয়, কিন্তু অন্য কোনো পরমাণু অন্তর্ভুক্ত হয় না, অন্য কোনো পরমাণু উড়ে এসে জুড়ে বসে না, অন্তর্ভুক্ত হয় না। উড়ে এসে জুড়ে বসা কথাটা লিখতে পাই না, অন্তর্ভুক্ত হয় না, ঠিক আছে। অন্য কোনো পরমাণু কিন্তু এখানে অন্তর্ভুক্ত হচ্ছে না, পয়েন্ট টু বি নোটেড, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। ম্যাগনেসিয়াম আর অক্সিজেন আছে, ডেফিনেটলি আছে, এবং সেখানে তো নাইট্রোজেন নেই, তাহলে আগে ম্যাগনেসিয়াম অক্সিজেন ছিল, সেই দুটো দিয়েই তৈরি হবে। তা এমন নয় যে অন্য কিছু এখানে এসে যুক্ত হয়ে জুড়ে বসছে, তা নয়, পয়েন্ট টু বি নোটেড, তা কিন্তু নয়, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি। তোমরা পরে পড়বে অনুঘটক আছে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ বোথ, তো অনুঘটকও কিন্তু যুক্ত হয় না। অনুঘটক কোনো বিক্রিয়াজাত পদার্থের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে নতুন কোনো পদার্থ তৈরি করে না। অনুঘটক কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, কিন্তু তারা কিন্তু যুক্ত হয়ে নতুন কোনো জিনিস তৈরি করে না। কেমিস্ট্রিতে এর উপর একটা বিশাল পার্ট আছে, যদি হায়ার কেমিস্ট্রি তোমরা পড়ো, সেখানে আমি যাবো না, কারণ আমাদের এনসিইআরটি 9-10 উপর বেস করি, খানিকটা 11-12 কিছুটা অল্প স্বল্প সেটা নিয়ে আমাদের পরীক্ষা হয়, ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে। কেমিস্ট্রিতে 9-10 পড়লেই চলবে, ফিজিক্সে একটু তোমাকে হায়ার লেভেলে যেতে হবে অল্প স্বল্প। তো আমরা এখানে যেটা পড়লাম যে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন এরা ছিল এবং এমজিএ তৈরি হচ্ছে। তাহলে এই 3টে পয়েন্ট, এই 4টে পয়েন্ট লিখে ইম্পর্টেন্ট, কারণ এই 4টে পয়েন্ট দিয়ে এমসিকিউ দেওয়া হয়েছে রেলের পরীক্ষায়, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে। এবার আমরা ম্যাগনেসিয়ামের যে বার্নিং হয় সেটাকে আমরা সচক্ষে দেখবো, মানে ভিডিওতে। চলো দেখো, এই ভিডিওটাকে আমি তোমাদের চালিয়ে দিচ্ছি, আগে এই ভিডিওটা ভালো করে দেখে নাও, তারপর তোমাদের ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো। আর একবার দেখো, ক্লিয়ার হয়েছে আশা করি। ওকে, চলো কী হলো ব্যাপারটা আগে বুঝে নাও। আমি ফ্রেম বাই ফ্রেম তোমাদের দেখাবো, তাহলে বেটার বুঝতে পারবে। দেখো, দেখতে পাচ্ছ এখানে একটা ম্যাগনেসিয়াম, এই যে এইটা হচ্ছে তোমাদের ম্যাগনেসিয়াম ফিতা, এই যে সরু মতো রয়েছে এটা হচ্ছে তোমাদের ম্যাগনেসিয়াম ফিতা, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের ম্যাগনেসিয়াম রিবন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম ফিতা, ঠিক আছে। আচ্ছা, আমি একটা কাজ করছি, এত কিছু না লিখে এমজি বলে লিখে দিচ্ছি, এমজি রিবন, ঠিক আছে। এমজি রিবন, রিবন মানে হচ্ছে ফিতে, ঠিক আছে, সরু। আর এই যে এইটা কি, যে কাঁচির মতো দেখতে, এটাকে টং বলা হয়, বা অনেকে ক্যাচারও বলে। এটা হচ্ছে ধরার জন্য, ঠিক আছে, ইউজ ফর টু ক্যাচ অর টু হোল্ড দ্য ম্যাগনেসিয়াম রিবন, ঠিক আছে। তো আমরা এটাকে টং বলি, TONG, তো তোমরা এটাকে টং হিসেবে ধরতে পারো, টংস বলা হয় এটাকে, ঠিক আছে। এটা জাস্ট এটাকে যেটা লিখছি না, এটা ফালতু জিনিস, এটা হয়ে যাবে, ঠিক আছে, জাস্ট বাদ দাও। তো এটা টং। আর এটা কি, এটা হচ্ছে আগুন, দেখতে পাচ্ছ, এটা কি বার্নার, ঠিক আছে, বার্নার দিয়ে আগুনটা বেরোচ্ছে। এবার তুমি যদি দেখো, এটা আশা করি বোঝাতে পারছি আমি তোমাদের। এবার একটা জিনিস দেখো ভালো করে, ক্লিয়ার হয়েছে, এইটুকু ক্লিয়ার সবার কাছে। এবার এই যে ম্যাগনেসিয়াম, আচ্ছা আরেকটা জিনিস, এই যে ম্যাগনেসিয়াম যেটা আছে এর গায়ে না ছোটো 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 এরকম এরকম একটা আস্তরণ থাকে, ঠিক আছে। এটা কিসের আস্তরণ থাকে, এটা ইটসেলফ ম্যাগনেসিয়াম অক্সাইডের একটা আস্তরণ এখানে দেখা যায়, ম্যাগনেসিয়াম অক্সাইডের একটা আস্তরণ এখানে দেখা যায়। প্রথমে কি করতে হয়, এই ম্যাগনেসিয়াম যে রিবন আছে তাকে একটু স্যান্ড পেপার দিয়ে, স্যান্ড পেপার কি
তোমরা যখন কাঠের কোনো কাজ বা বাড়িতে কোনো কাঠের কাজ হলে দেখবে একটা ছোটো এরকম কাগজে ফালি দিয়ে ঘষা হচ্ছে কাগজটাকে, ওর পেছনটা দেখবে ব্যাপক খস করে, স্যান্ড পেপার বলা হয়। ওই স্যান্ড পেপার দিয়ে এই ম্যাগনেসিয়াম রিবনটাকে একটু সামান্য ঘষে নেওয়া হয়। এর কারণ এর উপরে একটা ম্যাগনেসিয়াম অক্সাইডের প্রোটেক্টিভ লেয়ার থাকে। এই প্রোটেক্টিভ লেয়ারটা যদি থাকে তাহলে এইটা ভালো করে জ্বলতে চায় না, কারণ ম্যাগনেসিয়াম অক্সাইড আবার অক্সিজেনের সংস্পর্শে এসে ডাইরেক্ট বিক্রিয়া করতে চায় না, ঠিক আছে। সুতরাং ম্যাগনেসিয়াম অক্সাইডের যে প্রোটেক্টিভ লেয়ার মানে সুরক্ষা কবচ থাকে সেটাকে একটু তুলে দিতে হয়। তো ম্যাগনেসিয়াম রিবনকে প্রথমে স্যান্ড পেপার দিয়ে একটু ঘষে নেওয়া হয়, তারপর তাকে বার্নারে এরকম টং দিয়ে বা ধরার জিনিস দিয়ে ধরে তোমাকে কী করতে হয়, একটা তুমি চিমটে দিয়েও ধরতে পারো, একটু বড় চিমটে নিতে হবে, নইলে প্রচণ্ড বাস্ট হয়, হয়ে কী করে এটা কিন্তু একটা আগুনে জ্বলতে থাকে। কেমন ফ্লেম উৎপন্ন করে বলে দিই। আচ্ছা, ম্যাগনেসিয়াম দেখতে কেমন সেটা দিয়ে রিয়েল প্রশ্ন দিয়েছে। দেখো, ম্যাগনেসিয়াম যেটা দেখতে, এটা দেখতে হোয়াইট হয়, ঠিক আছে, এটা দেখতে হোয়াইট হয়, ম্যাগনেসিয়াম অক্সাইড দেখতে হোয়াইট হয়। আর ম্যাগনেসিয়াম দেখতে কিন্তু একটু রূপালি সাদাটে হয়, রূপালি সাদা, সিলভারি হোয়াইট হয়, ঠিক আছে। রূপালি এক্স্যাক্টলি বলতে গেলে রূপালি সাদা, ঠিক আছে। করে যাও, বলা যায় না, বাই চান্স যদি প্রশ্ন দেয় গেল, ঠিক আছে। তো এই কেন ঘষা হচ্ছে কী হচ্ছে যেটা বলেছি এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঘষে নেওয়া হয়, ম্যাগনেসিয়াম অক্সাইডের প্রোটিন লেয়ার থাকলে ঘষে নেওয়া হয়, ঠিক আছে। ওকে, এগুলো ক্লিয়ার হলো। এবার আমরা একটু ভিডিওটা দেখে নিই, তাহলে বেটার বুঝতে পারবো। দেখো কিরকম বাস্ট হবে, আর বাস্ট হওয়ার সময় দেখো সাদা বর্ণের মানে সাদাটে একটা ফ্লেমে জ্বলে কিন্তু, ঠিক আছে, সাদা মানে তীব্র সাদা ফ্লেমে জ্বলে, মানে হাত পুড়ে যেতে পারে, ঠিক আছে। চলো দেখাচ্ছি। জাস্ট এ মিনিট। খুঁজে পাচ্ছিলাম না অপশানটা। দেখো হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ কীরকম তীব্র সাদা। দেখো এই যে এটা এসছে, এটা কি বলো তো, ভালো করে বোঝো, এটা কি, এই যে এটা যেটা এসছে এটা কি, এই যে এইটা, এটা কিন্তু তীব্র সাদা, ঠিক আছে। তীব্র সাদা ফ্লেম, তীব্র সাদা আলো, অনেকটা বাজির মতো। এই তীব্র সাদা আলোতে কিন্তু জ্বলতে থাকে, এবং যেটা উৎপন্ন করে এই জ্বলার পরে, এই প্রোটেক্টিভ লেয়ারটাকে ছেড়ে দাও, যেটা উৎপন্ন করে জ্বলার পরে সেটাও কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইডই উৎপন্ন করে, ঠিক আছে। ম্যাগনেসিয়াম অক্সাইড MgO2, অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড কিন্তু অক্সিজেনের সংস্পর্শে ম্যাগনেসিয়াম রিবন জ্বলার পরে উৎপন্ন হয়। তোমাদের বোঝাতে পারলাম। এবার ফ্রেম বাই ফ্রেম একটু এটাকে একটু দেখে নেবো, ভালো করে খেয়াল করো, তাহলে বেটার বুঝতে পারবে। আরেকবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, জাস্ট এ মিনিট। এই ছিল প্রথমে স্টার্টিংয়ে, ঠিক আছে। কি হচ্ছে ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি যে তীব্র সাদা আলো কীভাবে কাজ করছে। ওকে, এখানে যে ইনফরমেশান দেওয়া তোমাদের দিয়ে দিচ্ছি, এটা রেলে এর থেকে প্রশ্ন এসছে, এবং তোমাদের আর কি যে এনসিইআরটি আছে সেটাতেও দেওয়া আছে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার হলো। চলো এবার স্লাইডে যাবো আবার। আচ্ছা, এই যে স্লাইড, এখানে আমরা পড়বো যে অনেক জিনিস আছে যেগুলোকে দেখে মনে হয় না কেমিক্যাল রিয়াকশান, বাট সেগুলো আদপে কেমিক্যাল রিয়াকশান, ঠিক আছে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের দুধ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি দুধ, ওকে। দুধ থেকে যে দই তৈরি হয় সেটা কিন্তু একটা কেমিক্যাল রিয়াকশান। এছাড়াও আমরা দেখতে পাই আঙুর থেকে ওয়াইন তৈরি হচ্ছে, তো এটাও কিন্তু একটা কেমিক্যাল রিয়াকশান, ঠিক আছে। এটা কেমিক্যাল রিয়াকশান কীভাবে হয় সেটা বলে দিই একটুখানি, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, পরীক্ষার সময় পড়তে পারে, তো সেই জন্য তোমাদের করিয়ে দেবো। দেখো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে এই দুধে থাকে এক ধরনের সুগার, যাকে আমরা বলি ল্যাকটোজ, ঠিক আছে। কি বলি আমরা? ল্যাকটোজ, ওকে। এই ল্যাকটোজের মধ্যে ইস্ট, এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এই যে ল্যাকটোজ, এই ল্যাকটোজের ক্ষেত্রে ইস্ট সাধারণত ব্যবহার করা হয় না, তবে ইস্টও ফার্মেন্টেশন করতে পারে। তবে আমরা এখানে ইস্টকে দেবো না, যদিও যেহেতু এনসিইআরটি একদম পরিষ্কারভাবে ল্যাক্টোব্যাসিলাসকে বলছে, তো আমরা ল্যাক্টোব্যাসিলাসকেই নিচ্ছি। কিন্তু মনে রাখবে ইস্ট এই কাজটা করতে পারে, একেবারে যে পারে না তা কিন্তু নয়, ঠিক আছে। তোমরা কাজ করছি, এখানে আমি তোমাদের এখানে ল্যাক্টোব্যাসিলাসই লিখে দিচ্ছি। তো ল্যাকটোজ তাকে পরিণত করে, ল্যাকটোজ এক ধরনের সুগার, পয়েন্ট টু বি নোটেড, এটা কিন্তু এক প্রকারের
সুগার, ঠিক আছে। এই সুগার ল্যাকটোজ তাকে কিন্তু পরিণত করে দুটো জিনিসে। এখানে যেহেতু তোমরা এখানে দুধ থেকে দই, সেহেতু আমরা এখানে মেনলি একটা জিনিসকে নিচ্ছি, সেটা হচ্ছে ল্যাকটোজ। এটা ল্যাক্টোব্যাসিলাস, ল্যাক্টোব্যাসিলাস, ঠিক আছে। এই যে ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়ার উপস্থিতিতে এটা এক ধরনের ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। এই ল্যাকটোজ কিসে পরিণত হয়? ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়, ঠিক আছে। ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, ল্যাকটিক অ্যাসিড। এবং এই ল্যাকটিক অ্যাসিড এই দুধের মধ্যে যে প্রোটিন থাকে, যে ক্যাসিন প্রোটিন থাকে, এই ক্যাসিন প্রোটিনকে কি করে দেয়? ঘনীভূত করে দেয়, ঠিক আছে। এই ল্যাকটিক অ্যাসিড এই যে ক্যাসিন প্রোটিন আছে, এই ক্যাসিন প্রোটিনকে কি করে? ঘনীভূত করে, এবং তার থেকেই উৎপন্ন হয় দই, ঠিক আছে। এখান থেকে কি উৎপন্ন হয়? দই উৎপন্ন হয়। এই তোমরা যে দইটা খাও, এটা অ্যাকচুয়ালি দুধের মধ্যে যে ক্যাসিন প্রোটিন থাকে তার ঘনীভূত অবস্থা, ঠিক আছে। আশা করি বোঝাতে পারছি। আচ্ছা, কেন ঘনীভূত হয় তাও বলে দিই। ল্যাকটিক অ্যাসিডের পিএইচ লো, আমরা জানি অ্যাসিডের পিএইচ লো হয়। ল্যাকটিক অ্যাসিডের পিএইচ যেহেতু লো হয়, সেটা প্রোটিনকে ঘনীভূত করতে হেল্প করে, ঠিক আছে। গেল। তো এইটা হচ্ছে, এটাকে আমরা বলি ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। এই যে পুরো প্রসেস, এটাকে আমরা বলি ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, ঠিক আছে। ফার্মেন্টেশন, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। আচ্ছা, নেক্সট আঙুর আর মদের কথাটা বলি, যেটা এখানে ইম্পর্টেন্ট খুব। দেখো, এখানে আমরা যেটা ব্যবহার করি, এখান থেকে এখানে আসার জন্য আমরা যেটা ব্যবহার করি, সেটা হচ্ছে ইস্টকে ব্যবহার করি, ঠিক আছে। স্যাকারোমাইসিস। এই ইস্টটার নাম হচ্ছে, ইস্ট অনেক প্রকারের হয়, মেনলি নাম হচ্ছে স্যাকারোমাইসিস, ঠিক আছে, ইস্টটার নাম। তো এই স্যাকারোমাইসিস কী করে? আঙুরের মধ্যে যে তোমাদের সুগার থাকে, তার নাম হচ্ছে তোমাদের ফ্রুক্টোজ, ঠিক আছে, ফ্রুক্টোজ। এছাড়াও তোমাদের গ্লুকোজও থাকে, ঠিক আছে, কিছুটা পরিমাণ। তো এই যে তোমাদের ফ্রুক্টোজ আর গ্লুকোজ, এর ওপরে কাজ করে হচ্ছে ইস্ট। ইস্টের নামটা ওপরে লিখে দিয়েছি, ইস্ট কাজ করে, ঠিক আছে। এর উপরে কে কাজ করে? ইস্ট কাজ করে। এবং এই ইস্ট কি করে? এই যে তোমাদের সুগার আছে, এই সুগারকে দুটো জিনিসে ভেঙে দেয়। একটা হচ্ছে ইথানল, আর দুই হচ্ছে তোমাদের CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। এই ইথানলটাই বেসিক্যালি অ্যালকোহল, ঠিক আছে। আশা করি বোঝাতে পারছি। এর মধ্যে যে সুগার থাকে, যেটা হচ্ছে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ, এই ফ্রুক্টোজ এবং গ্লুকোজকে ইস্ট, যার নাম হচ্ছে স্যাকারোমাইসিস মেনলি, সেই ইথানল এবং CO2-তে ব্রেক করে দেয়। আরেকটা জিনিস মনে রাখবে, এটাকে কি বলা হয়? এই যে প্রসেস, এটাকে বলা হয় অ্যালকোহল ফার্মেন্টেশন। কি বলা হয়? অ্যালকোহল ফার্মেন্টেশন। জাস্ট মিনিট, উপরে লিখে দিই, বেটার আসবে। মনে রাখবে, অ্যালকোহল ফার্মেন্টেশন হোক আর এই ল্যাক্টোবাসিলাসের এই ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হোক, ফার্মেন্টেশন একটা পদ্ধতি যেটা কিন্তু O2 বিহীন, অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতে হয়। ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, অক্সিজেনের অনুপস্থিতি। এটা একটা কোষীয় শ্বসনের জন্য হয়, মানে এক্ষেত্রে ব্যাকটেরিয়া দ্বারা হচ্ছে, আর এক্ষেত্রে ইস্ট নামক ছত্রাক দ্বারা হচ্ছে, ঠিক আছে। তো স্যাকারোমাইসিস যে ইস্ট, তার দ্বারা কিন্তু এই ব্যাপারটা ঘটে। এবং আরেকটা জিনিস, মানে বলতে বলতে অনেক জিনিস মনে আসে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে এই ইস্ট কিন্তু আর একটা জিনিসও তৈরি করে। তোমরা দেখেছো যে ময়দা, ঠিক আছে, এবং তার থেকে তৈরি হয় হচ্ছে পাউরুটি, ব্রেড, ঠিক আছে। তার থেকে কি তৈরি হয়? পাউরুটি। এটাও কিন্তু এই স্যাকারোমাইসিস নামক ইস্টের দ্বারাই হয় এবং সেমভাবে হয়। তবে এই মদের ক্ষেত্রে যেখানে ইথানল ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, সেখানে পাউরুটির ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট হচ্ছে CO2, কার্বন ডাই অক্সাইড।
কেন? কারণ এই কার্বন ডাইঅক্সাইড কী করে, ময়দাকে ফাঁপিয়ে দেয়। তোমরা দেখেছো অল্প একটু ময়দা কিন্তু অনেকটা বড় পাউরুটি তৈরি করতে পারে। এটার কারণ হচ্ছে এইটা, এই ময়দা পাউরুটিকে ফাঁপায়। তো মেন এখানে বাণিজ্যিক মানে কারণ যেটা ইস্টকে ব্যবহার করে সেটা হচ্ছে CO2, আর এক্ষেত্রে কিন্তু ইথানল, কারণ অ্যালকোহলটাই হচ্ছে মেনলি মদের মেন বা ওয়াইনের মূল হচ্ছে যেটা তোমাদের জিনিস, সেটাও কিন্তু ইথানল হয়। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। এছাড়াও আরও অনেক পদ্ধতি আছে যে ক্ষেত্রে আমরা যেগুলোকে দেখে মনে করি যে সেগুলো হয়তো কেমিক্যাল প্রসেস নয়, বাট সেগুলো কেমিক্যাল প্রসেস। ঠিক আছে, সেগুলো একটু ছোটো করে লিস্ট করে দেবো তোমাদের। তো এই দুটো তোমাদের বলেই দিয়েছি, একটা হচ্ছে দুধ থেকে দই, একটা হচ্ছে আঙুর থেকে মদ। ঠিক আছে, এছাড়াও আরেকটা বলেছি, সেটা হচ্ছে তোমাদের ময়দা থেকে পাউরুটি। এগুলো সবই দেখে মনে হয় যেগুলো অ্যাকচুয়ালি কেমিক্যাল প্রসেস নয়, বাট এগুলো কেমিক্যাল প্রসেস। আরও কী কী এক্সাম্পল তোমাদের দেওয়া যেতে পারে, এখানে ছোটো করে লিখে দিচ্ছি কারণ এই পেজটাকে অন্য কাজে ব্যবহার করব। যেমন ধরো তোমাদের, এটা কমা দিয়ে দিই, যেমন ধরো তোমাদের খাবার হজম করা। আচ্ছা, খাবার দুটো জিনিস হয়, এক খাবার রান্না করা হয় আর রান্নার পর সেটা খেয়ে হজম করা হয়। ঠিক আছে, এই দুটো রান্না করার হজম করা দুটোই কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি কেমিক্যাল প্রসেস। ঠিক আছে, গেল। নেক্সট যেমন ধরো তোমরা দেখেছো যে মোমবাতি জ্বালানো হয়। ঠিক আছে, এই যে মোমবাতি জ্বালানো, মোমবাতির দহন যেটাকে কেমিক্যালি বলা হয় বাংলায়, এটাও কিন্তু একটা কেমিক্যাল প্রসেস এর মধ্যে থাকে। এবার এক্ষেত্রে অ্যাকচুয়ালি ভৌত রাসায়নিক দুটো পরিবর্তনই দেখা যায়, ভৌতও দেখা যায় আর রাসায়নিক পরিবর্তনও দেখা যায়, কেমিক্যাল পরিবর্তনও এখানে দেখা যায়। মনে হচ্ছে না এই পেজটাকে অন্যভাবে ব্যবহার করতে পারবো। যাই হোক, কীভাবে ব্যবহার হয় দেখো, যে মোমটা পড়ে থাকে সেটা তো মোমবাতিরই পার্ট, এবং সেটাকে আবার মোমবাতিতে কনভার্ট করা যায় এবং মানে জ্বালানো যায়, মানে এটা ভৌত হলো। কিন্তু মোমবাতি দহনের ফলে যদি পুরোটাই দহন, দেখো মোমবাতি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তো কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের সংস্পর্শে এসে জ্বললে দুটো জিনিস উৎপন্ন হতে পারে, একটা কার্বন মনোক্সাইড, যদি অক্সিজেন কম পায় তাহলে কার্বন মনোক্সাইড, আর অক্সিজেন যদি বেশি পায়, দেখো এখানে একটা অক্সিজেন আছে মনোঅক্সাইড, এটা ডবল, তার মানে ডাইঅক্সাইড। তো যদি কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেন ভালো করে তোমাদের অ্যাড হতে পারে তাহলে মানে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। অর্থাৎ পার্শিয়াল দহনে CO, আর ফুল টোটাল যে কম্বাসশন তাতে কিন্তু CO2 উৎপন্ন হয় বা দহনে CO2 উৎপন্ন হয়। ঠিক আছে, তো মোমবাতি দহন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেখানে আমরা দেখতে পাই সেখানে কিন্তু কেমিক্যাল রিয়াকশান কিন্তু ইনভলভ থাকে। ঠিক আছে, গেল। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এছাড়াও আমরা যে কাঠ পোড়াই বা আমরা যে কয়লা দহন করি, ঠিক আছে, বা আমরা যে গ্যাস দহন করি, এই কাঠ আর কয়লার ক্ষেত্রেও এটাও কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় বা কার্বন মনোক্সাইড উৎপন্ন হতে পারে, সেম একদম যেমনটা লিখলাম। তো এদের দহনও কিন্তু গ্যাস দহন, এগুলো কিন্তু গ্যাসের দহন, এটাও কিন্তু তোমাদের এই কেমিক্যাল রিয়াকশানই হয়। ঠিক আছে, নেক্সট আরেকটা এক্সাম্পল যদি তোমাদের দিই, যেমন ধরো তোমাদের ফল পেকে যাওয়া, ফল পাকা কিন্তু একটা কেমিক্যাল রিয়াকশান, আমরা সময় বুঝি না, বাট ফল পাকা কিন্তু একটা কেমিক্যাল রিয়াকশান। ঠিক আছে, আচ্ছা, আর বাকিগুলো তো জানো, যেমন লোহার মরিচা। ঠিক আছে, লোহায় মরিচা পড়া, লোহায় মরচে ধরা, এটাও কিন্তু তোমাদের একটা কেমিক্যাল রিয়াকশান। এগুলো সবই মোটামুটি আমরা বলতে পারি কেমিক্যাল রিয়াকশানের মধ্যেই পড়ে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। এইগুলি মোটামুটি NCERT-তে গিভেন আছে, দেওয়া আছে। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের বলি, এটা হচ্ছে যে এই কেমিক্যাল রিয়াকশান, চলো আমরা একটা অন্যটা স্লাইড নিয়ে নিই, কারণ এখানে লিখলে বেশি খিচুড়ি পাকিয়ে যাবে। নেক্সট স্লাইডে চলো। দেখো, কেমিক্যাল রিয়াকশানে যে জিনিসগুলো চেঞ্জ হয় বা উৎপন্ন হয় তাদের মধ্যে মেন একটা জিনিস, সেটা হচ্ছে গ্যাস। কেমিক্যাল রিয়াকশানে বেশিরভাগ, মানে বলতে পারো যে 70% বেশি যে তোমাদের কেমিক্যাল রিয়াকশানগুলো দেখা যায় তাতে কিন্তু গ্যাস উৎপন্ন হওয়াটা একটা মেজর ইস্যু। তোমরা যদি দেখো, এরকম একটা ধরো বিকার আছে, ঠিক আছে, আচ্ছা একটা কাজ করছি, স্ট্রেট লাইন নিয়ে নিচ্ছি কারণ দেখতে পাওয়া লাগবে। ধরো একটা বিকার আছে তোমাদের, এগুলো সবই NCERT-র পার্ট এবং NCERT-তে থেকে এখান থেকে রেলে কোশ্চেন্সও এসেছে। এবং আমরা কী করছি, আমরা হালকা করে অল্প কিছু জিঙ্কের গ্র্যানুয়ালস এখানে নিয়ে নিচ্ছি।
ঠিক আছে, ধরো এগুলো জিঙ্কের গ্র্যানুলস আমরা এখানে কী করছি নিয়ে নিয়েছি, মানে জিঙ্কের ছোটো ছোটো খণ্ড, ঠিক আছে, জেডএন, এগুলো হচ্ছে জিঙ্ক, জেডএন জিঙ্কের খণ্ড, ঠিক আছে। এবার আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এর মধ্যে সামান্য পরিমাণ, ঠিক আছে, মানে সামান্য পরিমাণ করে, অর্থাৎ অল্প অল্প করে, সোজা কথা বলতে আমরা এখানে ঢেলে দিতে পারি লঘু সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। তা আমরা যদি লঘু সালফিউরিক অ্যাসিড এর মধ্যে দেই, আমরা দেখব ইনস্ট্যান্টলি এর মধ্যে বুদবুদ কাটতে আরম্ভ করেছে, ঠিক আছে, এবং একটা গ্যাস এখান থেকে বাইরে আসে, ঠিক আছে, একটা গ্যাস এখান থেকে কী আসে, বাইরে আসে। এই যে গ্যাসটা, এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। যদি এটাকে তুমি দেখো, এর যে ফর্মুলা যেটা এখানে বেসিক্যালি লেখা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে Zn প্লাস H2SO4, ঠিক আছে, ইকুয়াল টু ZnSO4 প্লাস 9 পড়েছো প্লাস H2, ঠিক আছে। এই টিকটা দেওয়া হয় কারণ H2 উপরে যাইতে, ঠিক আছে, যদি অধক্ষেপিত হতো নিচে আসতো তখন নিচের দিকে টিকটা দেওয়া হতো, ঠিক আছে। অধক্ষেপণের ক্ষেত্রে বেসিক্যালি নিচের দিকে টিকটা দেওয়া হয়। যাই হোক, তবে গ্যাস নর্মালি উপর দিকে যায় এবং গ্যাস অধক্ষেপণ নয়, অধক্ষেপণ সাধারণত কঠিন সল্ট হয়, ঠিক আছে। যাই হোক, পরে পড়াচ্ছি সেটা। তো Zn এবং H2, আরেকটা কথা মাথায় রাখবে, এটা লঘু হয়। এবার রেলের প্রশ্ন কি এসছে, সালফিউরিক অ্যাসিডের মধ্যে জিঙ্কে দেওয়া হয় নাকি জিঙ্কের ওপরে সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়। মনে রাখবে, অলওয়েজ মাথায় রাখবে, তুমি যদি সালফিউরিক অ্যাসিডের মধ্যে জিঙ্ক দাও, ওটা বাস্ট করে যাবে। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জিঙ্ক দিতে হবে, তারপরে অল্প অল্প মাত্রায়, খুব অল্প করে লঘু সালফিউরিক অ্যাসিড তোমাকে কিন্তু অ্যাড করতে করতে যেতে হবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, এরকম বহু এক্সাম্পল আছে। আরেকটা কথা মাথায় রাখবে, শুধু জিঙ্ক নয়, অ্যালুমিনিয়ামের সঙ্গেও এটা ঘটতে পারে, ঠিক আছে, কপারের সঙ্গেও এটা ঘটতে পারে, ম্যাঙ্গানিজের সাথেও এটা ঘটতে পারে, ম্যাগনেশিয়ামের সাথেও এটা ম্যাঙ্গানিজের সাথেও এটা ঘটতে পারে, ঠিক আছে, এবং লোহার সাথেও এই বিক্রিয়াটা ঘটতে পারে, লোহার সাথেও কিন্তু এই বিক্রিয়া, এগুলো বেসিক্যালি সব কটার সাথেই কিন্তু কী করতে পারে, ও বিক্রিয়া করতে পারে, ঠিক আছে, সব কটার সাথেও বিক্রিয়া করতে পারে। এবার একটা জিনিস বলি, এই যে ম্যাগনেশিয়াম, আমি এখানে লিখেও দিচ্ছি কারণ যদি বাই চান্স পরীক্ষা পড়ে, এটা একটু এক্সট্রা ইনফরমেশান। এই যে ম্যাগনেশিয়াম, এনসিইআরটিতে নেই এটা, ম্যাগনেশিয়াম এবং ম্যাঙ্গানিজ, এই দুটো ধাতুর সাথে কিন্তু অতি লঘু, উপরে বলেছি লঘু, আর এখানে লিখছি অতি লঘু, পয়েন্ট টু বি নোটেড, অতি লঘু HNO3 মানে নাইট্রিক অ্যাসিড, মানে কি, মানে নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, এও কিন্তু বিক্রিয়া করতে পারে, পয়েন্ট টু বি নোটেড, নাইট্রিক অ্যাসিড এও কিন্তু বিক্রিয়া করতে পারে, এবং এ উৎপন্ন করে যেটা, সেটা হচ্ছে MgNO3(2), অর্থাৎ ম্যাগনেশিয়াম নাইট্রেট উৎপন্ন করে, তার সঙ্গে হাইড্রোজেন গ্যাসকে বাইরে বের করে আনে, ঠিক আছে। ম্যাগনেশিয়ামের সাথে হলে এটা Mn হয়ে যাবে, MnNO3(2). হয়েছে, ক্লিয়ার, বোঝাতে পারছি আমি? তো যদি বলে ম্যাগনেশিয়ামের সাথেও করে, হ্যাঁ করে, ম্যাগনেশিয়ামের সাথেও করে, আর ম্যাঙ্গানিজের সাথেও করে। রেলে একটা প্রশ্ন এসেছিল, এই দুটো বিক্রিয়ার যে কোনো একটা দিয়ে, আমার মনে নেই এক্স্যাক্টলি কোন বিক্রিয়াটাকে দেওয়া হয়েছিল, সেখানে প্রশ্ন এসেছিল এর মধ্যে কোনটা বা কোন দুটো বা কোনটি হচ্ছে অ্যাকুয়াস, অর্থাৎ তরল। মাথা রাখবে, অ্যাসিড ডেফিনেটলি অ্যাকুয়াস, ঠিক আছে, আর এটাও কিন্তু অ্যাকুয়াস মানে তরল, অ্যাকুয়াস মানে কি, তরল, ঠিক আছে, তরল। বোথ এখানে লেখা দেওয়া হয়েছিল, বোথ, এটাকে এ এটাকে বি লেখা হয়েছিল, এ বি সি ডি, এটা এ এটা বি এটা সি এটা ডি, বোথ এ অ্যান্ড সি, বোথ বি অ্যান্ড সি, বোথ অনলি বি অনলি সি, এরকম করে অপশনে ছিল রেলওয়েতে কিন্তু। এবার এই Mn এটা ধাতু, তার মানে এগুলো সলিড হবে ডেফিনেটলি, এও সলিড, আর এটা কী হবে, এটা আমাদের গ্যাসে পরিণত হবে। তার মানে রেল এমন এমন, প্রথমেই স্টার্টিংয়েই বলেছি, এমন এমন জায়গা থেকে রেল প্রশ্ন দিচ্ছে যেগুলো তোমরা খেয়াল করো না। দেখো, আমরা অ্যাসিডটা যে লিকুইড এটা আমরা সবাই জানি, ফলে কারোর বুঝতে অসুবিধা হবে না, নাইট্রিক অ্যাসিড, কিন্তু MgNO3 যে লিকুইড আকারেই এখানে বেরোয়, এইটা কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হতে পারে অনেক সময়, ঠিক আছে। আমি বারবার বলবো এই জন্যেই যে তোমরা কিন্তু মানে একটু খেয়াল রেখে কাজ করবে, নইলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে, ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। আচ্ছা, শুধু যে গ্যাস বেরোয় তা কিন্তু নয়, পয়েন্ট টু বি নোটেড, শুধু যে গ্যাস বেরোয় তা কিন্তু, আচ্ছা আরেকটা জিনিস, এটা এনসিইআরটিতে আছে, এটাও এই এক্সাম্পলটাও আমার দেওয়া উচিত যেহেতু আছে, সো দিয়ে দিই। সেটা হচ্ছে যে এই গ্যাসের ক্ষেত্রে আরেকটা জিনিস বলি, তুমি যদি
সোডিয়াম কার্বনেট ফর্মুলা সবাই জানো, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম ফর্মুলা তো জানো Na2CO3, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট ফর্মুলা। সোডিয়াম কার্বনেট এবং তুমি যদি ডিলিউট মানে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এই দুটোর যদি বিক্রিয়া ঘটাও, তাহলে এখান থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। ঠিক আছে, কি পাওয়া যায়? কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ CO2 পাওয়া যায় এখান থেকে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু এখান থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড থাকে, NaCl উৎপন্ন হয়, লিখেও দিচ্ছি দুটো জিনিস উৎপন্ন হয়, NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড সল্ট পাওয়া যায় এবং তার সঙ্গে পাওয়া যায় হচ্ছে CO2। ঠিক আছে, তার সঙ্গে পাওয়া যায় হচ্ছে CO2। এটাও কিন্তু গ্যাস পাওয়া যাওয়ার আর একটা এক্সাম্পল। ঠিক আছে, এটা কিন্তু গ্যাস পাওয়া যাওয়ার আরেকটা এক্সাম্পল। তো আমরা দেখেছি কেমিক্যাল রিয়াকশানে কিন্তু অনেক ক্ষেত্রে গ্যাস উৎপন্ন হয়। আচ্ছা, তোমাকে যদি বলা হয় এখানে কোন কোনগুলো সলিড, কী বলবে? দেখো, সোডিয়াম কার্বনেট সলিড আর NaCl কিন্তু সলিড। ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড। ওকে, আচ্ছা, তবে NaCl কিন্তু এখানে রং আকারে পাওয়া যায় না, মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে লবণ আকারে পাওয়া যায় তা না, দ্রবীভূত অবস্থায় পাওয়া যায়। তো তুমি এটাকে অ্যাকোয়া সলিউশনও বলতে পারো, NaCl অ্যাকোয়া সলিউশনই পাওয়া যায়। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। যাই হোক, আমরা নেক্সট পরের স্লাইডে যাচ্ছি এবং সেখানে আমরা আরও একটা জিনিস উৎপন্ন, সেটা হচ্ছে অধক্ষেপণ, যেটা দিয়ে প্রচুর প্রশ্ন রেল পড়েছে, সেটা আমরা আলোচনা করব। এখন যেটা লেখাচ্ছি এটা রেলে বহুবার পড়েছে লাস্ট ইয়ারে, অর্থাৎ 2022-এ। সেটা হচ্ছে যদি তুমি পটাশিয়াম আয়োডাইড, যেটা কিনা বর্ণহীন, ঠিক আছে, পটাশিয়াম আয়োডাইড, বর্ণহীন পটাশিয়াম আয়োডাইড, এর সাথে যদি তুমি বিক্রিয়া করাও লেড নাইট্রেটের, লেড নাইট্রেট, এটা বর্ণহীন, এই দুটোর যদি তুমি বিক্রিয়া করাও, ঠিক আছে, লেড নাইট্রেট অনেক সময় কালো কালারেরও হয়, তো মানে বর্ণহীন পটাশিয়াম আয়োডাইড আর লেড নাইট্রেট এই দুটো আছে বেসিক্যালি। ঠিক আছে, এই দুটোর মধ্যে তুমি যদি বিক্রিয়া করাও, তুমি যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে হলুদ বর্ণের তুমি একটা প্রিসিপিটেট পাবে। প্রিসিপিটেট শব্দের অর্থ হচ্ছে অধক্ষেপ পাবে। ওকে, যেটা হচ্ছে লেড আয়োডাইড, লেড আয়োডাইড। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। দেখো, এর বিক্রিয়াটা যদি একটু লিখে দিই তোমাদের, অনেক সময় পড়ে যেতে পারে। সেটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, এটা হচ্ছে Ki, পটাশিয়াম হচ্ছে K, এটা হচ্ছে I। লেড নাইট্রেট, এটা হচ্ছে PbNO3(2), আর এটা হচ্ছে তোমাদের PbI2, এই। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ যে এই যে হলুদ বর্ণের লেড আয়োডাইড, এটা একটা অধক্ষেপ হয়। এখানে আমি ব্যাপারটা যেটা পড়ছি সেটা অধক্ষেপণ নিয়ে আলোচনা করছি, বা প্রিসিপিটেট। ঠিক আছে, প্রিসিপিটেট। তো এই হলুদ বর্ণের অধক্ষেপণ যেটা পড়ে সেটা হচ্ছে এটা কিন্তু মনে রাখবে এরা সলিড হয় এক, এবং এরা জলে দ্রবীভূত হয় না, অর্থাৎ সলিড তো হয়ই এবং জলে দ্রবীভূত হয় না, এদের দুটো গুণাবলী থাকে, যার ফলে অধক্ষেপকে কিন্তু ভালো করে পরিষ্কার করতে হয়। আমরা কেমিস্ট্রিতে যখন করতাম, মানে কোনো বলতে পারো যে সমস্ত আমাদের প্র্যাকটিক্যাল হতো, সেখানে আমরা কিন্তু এরকম করে ভালো করে পরিষ্কার করতাম, এমনভাবে ওটা অনেক সময় দেখা যেত যে লেবু দিয়ে সাইট্রিক অ্যাসিড দিয়ে তুলতে হচ্ছে। ঠিক আছে, এরকম অনেক সময় দেখা গেছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন্স। নেক্সট আর একটা যেটা এক্সাম্পল এনসিইআরটিতে দেওয়া আছে সেটা হচ্ছে বেরিয়াম ক্লোরাইড। ঠিক আছে, বেরিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড। ওকে, এই বেরিয়াম ক্লোরাইডের সাথে
আমরা যদি এই যে দেখো এই যে বেরিয়াম ক্লোরাইড এবং এটা একটা সল্ট, বেরিয়াম ক্লোরাইড সল্ট, আমরা দেখব যে সল্টের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া হয়, ঠিক আছে। এবং আমরা যদি সালফিউরিক অ্যাসিড H2SO4 এই দুটোর যদি বিক্রিয়া করাই আমরা পেয়ে যাই বেরিয়াম সালফেট, ঠিক আছে, বেরিয়াম সালফেট। এই যে বেরিয়াম সালফেট, এই বেরিয়াম সালফেট কিন্তু সাদা হয়, ঠিক আছে। যদি ফর্মুলা লিখতে হয় তোমাদের, সেটা হচ্ছে বেরিয়াম ক্লোরাইড হচ্ছে BaCl2, এটা তো লিখিয়ে দিয়েছি, আর BaSO4, ঠিক আছে। আশা করি বোঝাতে পারছি আমি। আচ্ছা আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে দেখো, এখানে যেটা পড়ছে এটা কি পড়ছে, এটা অদক্ষেপ হচ্ছে, ঠিক আছে। এটাও কিন্তু অদক্ষেপ, এই যে যেটা, এটাও কিন্তু বেসিক্যালি অদক্ষেপই হয়, এটাও অদক্ষেপ এবং এটা সলিড হয়, ঠিক আছে। তো আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে অদক্ষেপণ কী কী হচ্ছে। এবার তুমি ভালো করে দেখো একটা জিনিস, যে এক্ষেত্রে কিন্তু কালারেরও পরিবর্তন হচ্ছে। ছিল একটা সলিউশন যেটা বর্ণহীন, সেখান থেকে দেখো হলুদ বর্ণের বা অন্য কোনো বর্ণের জিনিস তৈরি হয়, অর্থাৎ চেঞ্জ ইন কালারটাও কিন্তু হয়। এটা আমরা নেক্সট স্লাইডে পড়বো। একটা জিনিস বলি, এনসিইআরটিতে মেনলি 2-3টে এক্সাম্পলই তেমন একটাভাবে দেওয়া নেই, বাট 2-3টে এক্সাম্পল তোমাদের আছে, ঠিক আছে। একটা খুব কমন এক্সাম্পল যদি বলি, সেটা হচ্ছে যে তুমি যদি ক্যালসিয়াম অক্সাইড CaO, ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড, এটাকে লাইম বলা হয় এবং কুইক লাইম বলা হয়। ক্যালসিয়াম অক্সাইডকে কী বলা হয়? কুইক লাইম, কুইক লাইম, ঠিক আছে, কুইক লাইম বলা হয়। এই কুইক লাইম দিয়ে কিন্তু প্রশ্ন এসছে, পয়েন্ট টু বি নোটেড। এই যে ক্যালসিয়াম অক্সাইড, এর সঙ্গে মানে এর মধ্যে তুমি যদি জল দাও, ঠিক আছে, তাহলে এটা ক্যালসিয়াম হাইড্রক্সাইডে কনভার্ট হয়, CaOH2, ঠিক আছে। এই ক্যালসিয়াম হাইড্রক্সাইড যদি তুমি কিছুক্ষণের জন্য রেখে দাও, ক্যালসিয়াম হাইড্রক্সাইড কী করো, যদি খানিক সময়ের জন্য রেখে দাও, তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটা বিক্রিয়া করে, এবং এই যে চুন, এটাকে চুন বলা হচ্ছে, এই চুনটা কী হচ্ছে, চুন জলটা ঘোলা হয়ে যায়, ঠিক আছে, চুন জলটা কী হয়, ঘোলা হয়, ঠিক আছে। এবার এর মধ্যে যদি তুমি অতিরিক্ত, কেন চুন জল ঘোলা হয়, এটাও কারণ এখানে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়, CaCO3, পয়েন্ট টু বি নোটেড। ক্যালসিয়াম, এ দুটোর বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হচ্ছে, ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করছে, এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড আবার ফার্দার CO2 সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে। এই যে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হলো CaCO3, এই ক্যালসিয়াম কার্বনেট আবার ফার্দার CO2 এর সাথে বিক্রিয়া করে, এবং বিক্রিয়া করার ফলে এই যেটা উৎপন্ন করে সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোকার্বনেট উৎপন্ন করে, ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন করে। ওকে, তো এখানে লিখে দিই, ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট CaHCO3 এইটা উৎপন্ন হয়, এবং এর ফলে কি হয়, চুন জল ঘোলা হয়ে যায়, চুন জল স্বচ্ছ হয়ে যায়, ঘোলা তো ছিলই, চুন জল কী হয়, স্বচ্ছ হয়ে যায়। ওকে, এর কারণে কী হয়, চুন জল স্বচ্ছ হয়ে যায়। পয়েন্ট টু বি নোটেড, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, আশা করি বোঝাতে পারছি আমি, বলো বুঝছো কি বুঝছো না। আচ্ছা, এই যে ক্যালসিয়াম যে হাইড্রক্সাইড, এটাকে কিন্তু বলা হয়, লিখে দিচ্ছি, ক্যালসিয়াম যে হাইড্রক্সাইড এটাকে বলা হয় স্ল্যাকড লাইম, SLACKED, স্ল্যাকড লাইম, লাইম অর্থে চুন, ঠিক আছে, স্ল্যাকড লাইম, এটাকে বলা হয় স্ল্যাকড লাইম, এটাকে বলা হয় কুইক লাইম, ঠিক আছে। এখন একে স্ল্যাকড লাইম কেন বলা হয়, দেখো, একে কুইক লাইম কেন বলা হয়, ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো, অ্যাকচুয়ালি প্রথাগত যে পদ্ধতি সেটা এই কারণে হয়, এর থেকে অনায়াসে এর সঙ্গে জল মেশালি কুইকলি, এর সঙ্গে যদি তুমি জল মেশাও তাহলে এটা কিন্তু চুন জলে পরিণত হয়, এবং এই চুন জলটাকে স্বচ্ছ চুন জলে পরিণত করতে একটু সময় লাগে, ওই জন্য স্ল্যাকড বলা হয় একে, ঠিক আছে। এবার তুমি যদি আগেকার দিনে দেখবে যে বাড়ির চারপাশে আমরা চুনকাম করতাম, ঠিক আছে, বাড়ির মধ্যে এবং বাড়ির বাইরেও চুনকাম করতাম, এবং দেখবে যে যখন করা হতো তখন ওটা ঘোলাটে লাগতো, ঠিক আছে। কী করা হতো, বেসিক্যালি একটা বাকেট থাকতো, বাকেটে কুইক লাইম থাকতো, CaO থাকতো, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড থাকতো, তার মধ্যে জল মিশিয়ে দেওয়া হতো, যার ফলে সেটা রেডিলি ক্যালসিয়াম হাইড্রক্সাইডে কনভার্ট হয়ে যেত। এই যে ক্যালসিয়াম হাইড্রক্সাইডে কনভার্ট হচ্ছে, এই ক্যালসিয়াম হাইড্রক্সাইড
সঙ্গে সঙ্গে বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড আছে তার সঙ্গে বিক্রিয়া করতো, করে একটা ঘোলাটে আস্তরণ তৈরি করতো ক্যালসিয়াম কার্বনেটের। ঠিক আছে, সেই জন্য কয়েকদিন কিন্তু ওটা দেয়ালটা একটু ঘোলা বা একটু মানে কীরকম একটু কালচে ধরনের একটু এরকম লাগতো, অর্থাৎ পুরোপুরি ব্রাইট যে হোয়াইট সেটা পাওয়া যেত না। কিন্তু এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি তুমি 1 বছর 2 বছর পরে গিয়ে যদি বাড়িটাকে আবার দেখবে, বা 2-3 মাস পরে গিয়েও দেখলে তুমি দেখতে পাবে যে ওটা আবার স্বচ্ছ হয়ে গেছে, অর্থাৎ যেন ব্রাইট অর্থাৎ উজ্জ্বল কালারটা এসে গেছে। এটা এই কারণে হয়, দেখবে একটা নীলাভ ভাব আসে চুনের, আবার অনেক দিন পরে ওটা গেলে দেখা যায় নীলাভ ভাবটা কেটে গিয়ে একটা সাদাটে ভাব এসছে। ঠিক আছে, ওটা আসে কারণ তখন ওই যে ক্যালসিয়াম কার্বনেট সেটা আবার বাতাসের CO2-র সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট তৈরি করে। এই ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট বা ক্যালসিয়াম হাইড্রোকার্বনেট তৈরি করে, এবং এর ফলে কী হয়, ওই জায়গাটা আবার স্বচ্ছ হয়ে যায়। ঠিক আছে, এই প্রসেসটা একটু দূর হয়, মানে দেরি হয়, আর এটা খুব তাড়াতাড়ি হয়। এই দুটো মনে রাখবে, এবারও কিন্তু এর থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, এবারও কিন্তু এর থেকে প্রশ্ন আসবে, আমি লিখে দিতে পারি, এবারও এর থেকে কিন্তু প্রশ্ন আসবে, পয়েন্ট টু বি নোটেড। ঠিক আছে, আচ্ছা নেক্সট আর একটা দেখো। আচ্ছা, আর একটা হচ্ছে তোমাদের, আমরা যদি পটাশিয়াম ডাইক্রোমেট, ঠিক আছে, এর ওপর দিয়ে আমরা যদি সালফার ডাই অক্সাইড গ্যাসকে চালনা করি, তাহলে সেটা গ্রিন হয়ে যায়। কি হয়ে যায়? গ্রিন হয়ে যায়। দুটো অ্যাসিড উৎপন্ন হয়, বাট সেই দুটো জানার দরকার নেই, কারণ নাম অত ইম্পর্টেন্ট না এক্ষেত্রে। পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এর ফর্মুলা K2Cr2O7। ঠিক আছে, পটাশিয়াম ডাইক্রোমেট। এবং এর মধ্য দিয়ে যদি আমরা SO2 সালফার ডাইঅক্সাইড গ্যাসকে চালনা করি, তাহলে এই যে এর যে বর্ণ সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিসে? গ্রিন বর্ণে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, গ্রিন মানে সবুজ। সবুজ বর্ণ লাভ করে, গ্রিন বর্ণে কিন্তু এটা কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা আরেকটা যেটা তোমাদের এনসিইআরটিতে আছে, নর্মালি যা যা করাচ্ছি সব তো এনসিইআরটি থেকেই করাচ্ছি, সেটা হচ্ছে তোমরা যদি গোলাপি বর্ণের, এগুলো আগেও করেছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তো গোলাপি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে যদি নাও, আর এর সঙ্গে যদি লেবুকে অ্যাড করো, লেবু নর্মালি লেবুকে অ্যাড করা হয়, তাহলে এটা কনভার্ট হয়ে যায়, মানে চেঞ্জ হয়ে যায় তোমাদের এই যে পার্পেল কালারটা, এটা কিন্তু কিসে পরিণত হয় জানো? বর্ণহীন হয়ে যায়, মানে কালারলেস হয়ে যায়। ঠিক আছে, এটা কি হয়ে যায়? বর্ণহীন হয়ে যায়। আচ্ছা, কিন্তু বর্ণহীন কি করে হয়? দেখো, এই লেবুর রসে একটা জিনিস থাকে, তোমরা সবাই জানো যদিও, ঠিক আছে, সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এখানে তেঁতুল দিলেও হবে, টার্টারিক অ্যাসিড দিলেও হয়। তো সাইট্রিক অ্যাসিড লেবুর মধ্যে থাকে, এবং এই সাইট্রিক অ্যাসিডের সংস্পর্শেই গোলাপি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ একটা বিশেষ ধরনের লবণ তৈরি করে। ঠিক আছে, পটাশিয়াম সাইট্রেট, এবং যার ফলে এটা বর্ণহীন হয়ে যায়, গোলাপি আর থাকে না। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা, এগুলো হচ্ছে তোমাদের মূলত এক্সাম্পল যেটা তোমাদের ছিল, আর এখানে আমরা কী বললাম, কীভাবে রঙের পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার এক্সোথার্মিক এন্ডোথার্মিক ব্যাপারটা একটু পড়ে নেবো, চলো। আচ্ছা, পরের পেজে যাওয়ার আগে একটা জিনিস, এক্ষুনি আমাকে প্রশ্ন করা হবে, স্যার এটা সবুজ বর্ণের হয় কেন? দেখো, সবুজ বর্ণের হয় এর কারণ হচ্ছে এখানে দুটো জিনিস উৎপন্ন হয়। এক হচ্ছে ক্রোমিয়াম সালফেট, একটা কাজ করি, জাস্ট আ মিনিট। ক্রোমিয়াম সালফেট, ঠিক আছে, ক্রোমিয়াম সালফেট, এর যে ফর্মুলা হয় সেটা হয় তোমাদের Cr2
2SO4 এর ফর্মুলা হয়, ঠিক আছে, ক্রোমিয়াম সালফেট। এবং ক্রোমিয়াম সালফেট ছাড়াও তোমাদের পটাশিয়াম সালফেট আর জল উৎপন্ন হয়, ওয়াটার, ঠিক আছে। পটাশিয়াম সালফেটের ফর্মুলা হচ্ছে K2SO4, ঠিক আছে। তো এইগুলো উৎপন্ন, এই যে ক্রোমিয়াম সালফেট এটাই বেসিক্যালি সবুজ বর্ণের হয়, ঠিক আছে, এবং এই হওয়ার ফলেই এটা কিন্তু সবুজ বর্ণের হয়ে যায়। ক্লিয়ার হয়েছে? আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে। চলো পরের পেজে যেটা যাচ্ছিলাম আমরা। কেমিক্যাল রিয়াকশান তাপ বেরোচ্ছে বা তাপ শোষিত হচ্ছে এর উপর বেস করে দুটো টাইপের হয়, ঠিক আছে। একটা হচ্ছে তোমাদের এক্সোথার্মিক, মানে তাপমোচী বিক্রিয়া, এক্সোথার্মিক, ঠিক আছে, তাপমোচী। আর দুই হচ্ছে তোমাদের এন্ডোথার্মিক, ঠিক আছে, এন্ডোথার্মিক, তাপগ্রাহী বিক্রিয়া, মানে তাপ যেটা গ্রহণ করে বা তাপ শোষী বিক্রিয়া এটাকেও বলা হয়, ঠিক আছে। এবার দেখো, আমরা যদি বলি যে এক্সোথার্মিক কোনগুলো, যে যে বিক্রিয়ায় তাপ মোচিত হয় বা তাপ বাইরে আসে। যেমন একটু আগে তুমি দেখলে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে তুমি যখন H2O-কে মেশাচ্ছ, ঠিক আছে, তখন এক তো তোমাদের CaOH উৎপন্ন হচ্ছে, আর দুই হিট বাইরে আসে, মানে এই জলটা ইনস্ট্যান্টলি গরম হয়ে যায়। ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে যখন তুমি জল দিচ্ছ, মনে রাখবে জলের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড কখনো দেওয়া হয় না, ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে জলকে দেওয়া হয়, এবং তখন হিট কী হয়, হিট বাইরে আসে, ঠিক আছে, বেরিয়ে আসে। সো এটা ডেফিনেটলি কিন্তু একটা তাপমোচী বিক্রিয়া, ঠিক আছে। এছাড়াও তুমি দেখবে যখন তুমি জিঙ্ক, একটু আগে যেটা করেছি Zn প্লাস H2SO4, ঠিক আছে, এখানেও যখন তুমি বিক্রিয়া করবে ZnSO4 প্লাস H2O উৎপন্ন হবে, এক্ষেত্রেও হিট কিন্তু বাইরে আসে, ঠিক আছে। অর্থাৎ এটা কিন্তু একটা তাপমোচী বিক্রিয়া, অর্থাৎ তাপ বাইরে আসছে। পয়েন্ট টু বি নোটেড, তাপ কী হচ্ছে, বাইরে আসছে, ঠিক আছে। কিন্তু নর্মালি আমরা যখন বিয়োজন বিক্রিয়াকে দেখে থাকি, যেমন একটা এক্সাম্পল আমি তোমাদের একটু আগেও বিয়োজন বিক্রিয়ার এক্সাম্পল কিন্তু আমি দিয়েছিলাম, মনে করে দেখো কী এক্সাম্পল দিয়েছিলাম বিয়োজন বিক্রিয়া, সেটা হচ্ছে PbNO3(2). একে যদি তুমি তাপ দাও, কী দিচ্ছ এখানে, হিট দিচ্ছ, এই যে এটি হিট কী করছো, তুমি দিচ্ছ, হিট তুমি দিচ্ছ, তার মানে হিট এখানে ইউজ হয়ে যাচ্ছে, মানে হিট কমে যাচ্ছে। তখন তিনটে জিনিস এখানে বেসিক্যালি উৎপন্ন হয়। এক হচ্ছে অক্সিজেন বেরিয়ে আসে, দুই নাইট্রোজেন ডাইঅক্সাইড বেরিয়ে আসে, তিন হচ্ছে লেড অক্সাইড বেরিয়ে আসে, ঠিক আছে। এই যে বেরিয়ে আসলো এটা কিন্তু ব্যালেন্সড নয়, আমি ইনব্যালেন্সড অবস্থায় লিখছি, ঠিক আছে, এটাকে ব্যালেন্স করা একটু পরে করাবো তোমাদের। তো এই যে লেড নাইট্রেটকে যখন তুমি হিট দিচ্ছ, আচ্ছা লেড নাইট্রেট কিন্তু কালারলেস হয়, আমি জানি না একটু আগে কী বলেছি খেয়াল নেই আমার। তো লেড নাইট্রেট কিন্তু তোমাদের সাদা বর্ণের হয়, মানে ধূসর বর্ণের বলতে পারো, তো সাদা ধূসর বা কালারলেস, বর্ণহীন বলো, বাট সাদাই দেওয়া হয় নর্মালি, তো সাদা বর্ণের বলতে পারো, সাদা বর্ণ, ঠিক আছে, এভাবে সাদা বর্ণই ধরে না, সাদা বর্ণই হয়। তো হিট দেওয়া হচ্ছে তখন এই তিনটে জিনিস উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু তাপগ্রাহী বিক্রিয়া। আরেকটা এক্সাম্পল, যেমন তুমি যখন হ্যাঁ বেরিয়াম হাইড্রক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, বেরিয়াম হাইড্রক্সাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এদের যখন তুমি বিক্রিয়া করাচ্ছ তখন উৎপন্ন হয় তিনটে জিনিস উৎপন্ন হয় বেসিক্যালি এখানে। একত উৎপন্ন হয় বেরিয়াম ক্লোরাইড, ঠিক আছে, দুই উৎপন্ন হয় তোমাদের অ্যামোনিয়া, আর তিন হচ্ছে ওয়াটার, H2O, জল উৎপন্ন হয়। তো এই যে ব্রেকডাউনটা যখন হয় এখানে বেসিক্যালি এটাও কিন্তু একটা হিট কী হয়, হিট এখানে কমে যায়, ঠিক আছে, এখানে কী হয়, হিট এইচ লিখছি, হিট কী হয় তোমাদের কমে যায়,
তো এটাও কিন্তু একটা তাপগ্রাহী বিক্রিয়া, ঠিক আছে, এটা কিন্তু একটা তাপগ্রাহী বিক্রিয়া। শুধু তাই নয়, যেমন ধরো, আচ্ছা তাপমোচী বিক্রিয়ার একটা এক্সাম্পল দিই। যেমন একটু আগে তোমরা দেখলে মোমবাতির দহন, মানে কার্বনকে যখন অক্সিজেনের সংস্পর্শে জ্বালানো হয় তখন সেটা কিন্তু হিট দেয়। কার্বনকে যখন অক্সিজেন সংস্পর্শ, তখন কী হয়, সেটা CO2 উৎপন্ন করে, আর পার্শিয়ালি জ্বললে CO উৎপন্ন করবে এবং সেটা কিন্তু হিট দেয়। মানে হিট এখানে কী হয়, বাইরে আসে, এগুলো সব হিট বাইরে আসছে, ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। এগুলো কিন্তু তোমাদের তাপমোচী বিক্রিয়া। যেমন আমাদের যে শ্বসন, রেসপিরেশন, শ্বসন শ্বসন কিন্তু একটা তাপমোচী বিক্রিয়া, ঠিক আছে, শ্বসন কিন্তু একটা তাপমোচী বিক্রিয়া, এখানে হিট বাইরে আসে, এখানে হিট কী হয়, হিট বাইরে আসে, ঠিক আছে। তো এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, এতগুলো এক্সাম্পল নেই, তবু আমি তোমাদের দিয়ে দিলাম যদি বাই চান্স পড়ে। আর এই দুটো মনে রাখবে, এই বেরিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইডের ব্যাপারটা মনে রাখবে, এটা ডাইরেক্ট পরীক্ষায় অনেক সময় চলে আসে, ঠিক আছে। রেলে এখনও পর্যন্ত দেয়নি, বাট NCERT-তে আছে, দিয়ে দিতে পারে। ওকে, ক্লিয়ার হলো আশা করি। আচ্ছা, এবার আমরা কেমিক্যাল ইকুয়েশন সম্পর্কে পড়বো, কীভাবে ব্যালেন্স করতে হয়, কীভাবে লিখতে হয়, ইত্যাদি জিনিসগুলো আমরা পড়বো। চলো আমরা সেকেন্ড পার্টে যাচ্ছি আর কি। আচ্ছা, পয়েন্ট টু বি নোটেড, এইখান থেকে যারা যারা একবার রিভিশন করে নাও, ব্যালেন্স কিন্তু আমি করাবো এবার, ঠিক আছে। দেখো আমি এখানে লিখছি হাইড্রোজেন, আর আমি এখানে লিখছি অক্সিজেন, ঠিক আছে, আর আমি এখানে লিখছি H2O। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি হাইড্রোজেন এবং অক্সিজেনকে আমরা যদি এখানে অ্যাড করাই তাহলে আমাদের জল তৈরি হয়। তো হাইড্রোজেন হচ্ছে H2, অক্সিজেন হচ্ছে O2, ঠিক আছে, এগুলো আমরা জানি। এখানে কি আর কোনো কিছু ব্যালেন্স করানোর দরকার আছে? দেখো, সবসময় মাথায় রাখবে, একটা ব্যালেন্সড যে বিক্রিয়া হয়, এটা পরীক্ষায় পড়া প্রশ্ন, এখানে MCQ দেওয়া হয়েছিল। একটা ব্যালেন্স বিক্রিয়াতে এদিকে যতগুলো অ্যাটম থাকবে, পয়েন্ট টু বি নোটেড, কী থাকবে, অ্যাটম, ওদিকে ততগুলো অ্যাটম থাকবে। মানে তোমরা বুঝলে কি না বলো, কি বললাম আমি? এদিকে যতগুলো পরমাণু থাকবে ওদিকে ততগুলো পরমাণু থাকবে, ঠিক আছে, আমি অ্যাটম বলেছি, পয়েন্ট টু বি নোটেড। আনব্যালেন্স যে ইকুয়েশন হয় তাতে লেফট সাইডে, এটা লেফট, এটা রাইট, ঠিক আছে, লেফট সাইডে যতগুলো থাকবে রাইট সাইডে কিন্তু ততগুলো থাকবে না। এটা ব্যালেন্সড বিক্রি, ওই জন্য ইকুয়াল টু দিলাম, আনব্যালেন্সড হলে আমি কেটে দিতাম, মানে ইকুয়াল টু হবে না, ঠিক আছে, বোঝা গেছে আশা করি, ক্লিয়ার। এবার তোমরা বুঝবে কী করে, দেখো এই যে সিম্পল একটা জিনিস লিখেছি, এটা থেকে বেশি মানে ভালো করে বোঝানো যাবে। দেখো তুমি একটা জিনিস এখানে দেখতে পাচ্ছ, এইটা কি একটা ব্যালেন্স বিক্রিয়া, তোমাদের বুঝতে হবে এটা কি ব্যালেন্স বিক্রিয়া। দেখো এখানে হাইড্রোজেন কটা অ্যাটম আছে, এখানে দুটো অ্যাটম আছে, এখানে কটা অ্যাটম আছে, দুটো অ্যাটম আছে, ওকে, গুড টু গো, ঠিক আছে। এখানে অক্সিজেন কটা আছে, দুটো আছে, এখানে অক্সিজেন কটা আছে, একটা আছে। এটা কি ব্যালেন্সড? না, এটা কিন্তু ব্যালেন্সড নয়, তার মানে এটা একটা আনব্যালেন্সড। তোমরা বুঝবে কী করে, এটা পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে, অনেক প্রশ্ন দিচ্ছে ইনফ্যাক্ট, যে নিচের কোনটি ব্যালেন্স বিক্রিয়া, নিচের কোনটি আনব্যালেন্সড বিক্রিয়া। মনে রাখবে এখানে যতগুলো থাকবে এখানে ততগুলো থাকতে হবে। দেখো ধরো একটা তুমি জিনিস লিখছো 2x3, তার মানে এখানে কতগুলো, যদি বলে এখানে কতগুলো অ্যাটম আছে, নাম্বার অফ অ্যাটম, হাউ মেনি নাম্বার অফ অ্যাটম ইজ দেয়ার, তোমরা বলবে 3 দুগুণে টোটাল 6টা অ্যাটম আছে, ঠিক আছে। আরও ভালো করে রেখে লিখছি, ধরো 2p2, তাহলে এই পি নামক যে এখানে ধাতু বা অধাতু যাই হোক না কেন আছে, তাতে কতগুলো অ্যাটম আছে, 2 সামনের 2 আর নিচের 2 গুণ হবে, 2 দুখানে কটা হবে, 4টে। এদিকে যদি 4টে থাকে ওদিকেও 4টে থাকতে হবে। ক্লিয়ার হলো? আশা করি বোঝাতে পারছি আমি। ইয়েস অর নো বল, ব্যাপারটা বুঝছো কি বুঝছো না বলো আমাকে। মুছে দিই। কি করে ব্যালেন্স করব? দেখো অক্সিজেনকে আমাকে কি করতে হবে, দুটো করতে হবে। তো আমি তোমাদের বললাম কি, যে এই জায়গায় আমি যদি 2 লিখে দিই, ধরো সাপোজ এখানে আমি 2 লিখলাম, এই জায়গায় 2 লেখা মানে কিন্তু এখানে 2 চলে এলো, মানে এখানে অক্সিজেন দুটো আছে, এখানে অক্সিজেন কটা আছে, দুটো আছে, দেখো 2, এই যে দুটো, এই যে প্রথমে যে 2, এই 2 এর জন্যও যাবে, এর জন্যও যাবে। যেমন লিখি ধরো আমি লিখছি 2xy, তার মানে এই 2টা আমরা নর্মালি কি বুঝতে পারছি, তার মানে এখানে কটা xy আছে, দুটো xy আছে, একটা xy,
একটা এক্স ওয়াই, তবেই তো এই দুটো এক্স ওয়াইকে যোগ করলে তো আমরা 2xy পাই। নর্মাল গণিতে তো তাই বলে, ইয়েস অর নো বলো, তাই না? তাই তো বলে। তার মানে আমরা ধরে নিতে পারি, এবার আমি এটাকে লিখছি আর একবার, এক্স ওয়াই। তার মানে আমি বুঝতে পারছি এই দুইটা এক্সের জন্য প্রযোজ্য, এই দুইটা ওয়াইয়ের জন্য প্রযোজ্য, মানে দুটো এক্স আছে আর দুটো ওয়াই আছে। ক্লিয়ার হয়েছে আশা করি? তার মানে এই দুইটা এক্সের জন্য প্রযোজ্য, ওয়াইয়ের জন্য প্রযোজ্য, তাই না কি? আশা করি বোঝাতে পারছি, আশা করি বোঝাতে পারছি, ঠিক আছে? তো তার মানে এই ক্ষেত্রে এটা একই রকম দ্বারা, ধরো এখানে সাপোজ ধরো এখানে ধরো রয়েছে 3, তার মানে এখানে কটা এক্স আছে বলো তো? এই যে মলিকিউলটা ধরো এখানে একটা, এটা অণু, এটা মলিকিউল, এই মলিকিউলে কটা এক্স আছে? 2 × 3 6টা। কিন্তু ওয়াই কটা আছে? ওয়াই কিন্তু দুটো আছে। মানে এই যে সামনের 2টা এক্সের জন্য কমন এবং ওয়াইয়ের জন্য এটা কমন, অর্থাৎ এই 2টা এক্সের ঘাড়েও বসবে, ওয়াইয়ের ঘাড়েও বসবে। কিন্তু এক্সের ঘাড়ে এক্সট্রা একটা 3 আছে, নিচে যেটা থাকবে সেটা সবসময় ইনটু হয়ে যাবে। 2 × 3 6টা, কিন্তু ওয়াইতে এখানে কিছু নেই, মানে কি আছে? 1 আছে। তো 2 × 1 2। আর একটা এক্সাম্পল দিই, ধরো সাপোজ এখানে 2 নেই, ধরো 3 দিচ্ছি। 3 n, ধরো 3n 2O2 এরকম আছে সাপোজ ধরো। এর মানে কী বোঝাচ্ছে? এই 3টা এই 2-এর জন্য প্রযোজ্য, মানে এনের যে 2 তার জন্য প্রযোজ্য, আবার এই 3টা কিন্তু যে ও আছে তার জন্য প্রযোজ্য। মানে যদি এনের সংখ্যা বলা হয় তাহলে 3 × 2, 3 × 2 = 6 হবে। যদি ও এর সংখ্যা বলা হয় তাহলে 3 × 2 কী হবে তোমাদের? 6 হবে। মানে এখানে নাইট্রোজেনও 6টা, অক্সিজেনও 6টা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি, বোঝাতে পারছি? তো সেমভাবে তুমি যদি ওপরে যাও, দেখো এটা একটা এক্সাম্পল দিলাম, এগুলো মানে কাল্পনিক কিছু জিনিস আমি তোমাদের করিয়েছি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য, ঠিক আছে? জাস্ট এ মিনিট, ইয়েস। তো চলো এখানে, তার মানে আমাদের এখানে এই 2টা বসলো কেন? কারণ অক্সিজেনের এখানে 2 দরকার, ঠিক আছে? তা আমি এখানে প্রথমে যদি 2 দেই তাহলে এই 2টা হাইড্রোজেনের জন্য হবে, আবার অক্সিজেনের জন্য হবে। সমস্যা হচ্ছে এখন হাইড্রোজেন হয়ে গেছে 4টে, কারণ 2 × 2 4টে। অক্সিজেন হয়ে গেছে 2টো, মানে অক্সিজেনের ঘাটতি পূরণ করতে গিয়ে এই জায়গায় আমরা হাইড্রোজেনকে আরও বাড়িয়ে দিয়েছি। তাহলে এই 2-এর যে এক্সট্রা বেড়ে গেছে হাইড্রোজেন, কিন্তু এখানে তো হাইড্রোজেন 2টো আছে না, এখানে হাইড্রোজেন কটা আছে? 2টো। এখানে অক্সিজেন কটা আছে? 2টো। এখানে অক্সিজেন 2টো ছিল না, যার জন্য আমরা 2 করার জন্য সামনে একটা 2 বসালাম। তো অক্সিজেনকে 2 দিতে গিয়ে হাইড্রোজেনকে আমরা ডবল করে ফেলেছি। তাহলে এখানেও একটা 2 দিয়ে দাও, তাহলে হাইড্রোজেন ডবল হয়ে গেল, এটাকে 2 × 2 = 4। ঠিক আছে? তোমরা বললো স্যার এই 2তে গুণ হয়, তো তুমি চাইলে এখানে 2 গুণ করে লিখতে পারো, 2 × 2 = 4। ঠিক আছে, তাহলে টোটাল এখানে কত হলো? অ্যাকচুয়ালি গুণ বা ভাগের ব্যাপার না, এগুলো ক্যালকুলেশনের ব্যাপার। এখানে 2 × 2 = 4। তাহলে এখানে দেখো 4টে আছে হাইড্রোজেন, আছে। এখানে দেখো হাইড্রোজেন 4টে আছে, আছে। এখানে অক্সিজেন 2টো আছে, আছে। এখানে অক্সিজেন 2টো আছে, আছে। তার মানে এটা একটা ব্যালেন্স বিক্রিয়া। তার মানে ব্যালেন্স বিক্রিয়া কি? 2H2O, সরি 2H2 + O2 = 2H2O। এটা হচ্ছে ব্যালেন্স বিক্রিয়া। আগে কিন্তু ব্যালেন্স ছিল না। ক্লিয়ার হলো? ইয়েস অর নো বলো, বলো বুঝলে কি বুঝলে না? ঠিক আছে, চলো আর কটা এক্সাম্পল দেওয়া যাক, চলো দেখা যাক ছোটো ছোটো এক্সাম্পল। যেমন ধরো N2 + O2, ঠিক আছে? এটা তৈরি করে NO, ঠিক আছে? N2 + O2 NO। চলো ব্যালেন্স করো। এখানে নাইট্রোজেন কটা আছে? এখানে নাইট্রোজেন কটা আছে? 2টো। অক্সিজেন কটা আছে? 2টো। এখানে নাইট্রোজেন কটা আছে? 1টা। অক্সিজেন কটা আছে? 1টা। রাইট আছে না রং আছে? রং আছে। এখানে 2টো, এখানে 1টা। তো কী করো, এখানে একটা 2 বসিয়ে দাও। যেই 2 বসাবে, এই 2 নাইট্রোজেন 1টা আছে, এখানে কিছু নেই, মানে 1, এখানে 1। তো 2 1কে এখানে কী করে দেবে? এটাকে 2-এ পরিণত করবে। এখানে 2 আর এই 1, এই 2 আর এই 1 কী করে দেবে? একে 2-এ পরিণত করে দেবে। কটা আছে? 2টো। এখানে কটা আছে? 2টো। এখানে কটা আছে? 2টো। এখানে কটা আছে? 2টো। ব্যালেন্সড, ব্যালেন্সড। বুঝতে পারলে? হইল ক্লিয়ার? আচ্ছা, আরেকটা করানো যাক। ছোটো ছোটোগুলো করাই আগে, তারপর বড় বড়গুলো করাবো। যেমন ধরো তুমি নিচ্ছ এখানে CO + H2, এটা তৈরি করছে CH3OH,
ঠিক আছে, এটা মিথানলের সংকেত। ঠিক আছে, মিথানল, নল নয়, মিথানল মানে মিথাইল অ্যালকোহল অ্যাকচুয়ালি। ঠিক আছে, বলো কী হবে। দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড কটা আছে, একটা। অক্সিজেন কটা আছে, একটা। হাইড্রোজেন কটা আছে, দুটো। ঠিক আছে, এখানে কার্বন ডাইঅক্সাইড কটা আছে, একটা। হাইড্রোজেন কটা আছে, চারটে। কী করে, 3 + 1 4। আর অক্সিজেন কটা আছে, একটা। কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেন ঠিক আছে, হাইড্রোজেনের গণ্ডগোল আছে। তাহলে হাইড্রোজেনকে কী করতে হবে, 4টে করতে হবে। হাইড্রোজেন এখানে কটা আছে, দুটো। এখানে একটা 2 বসিয়ে দেবে, 2 × 2 একে কী করে দেবে, একে 4 করে দেবে। ব্যালেন্সড হলো, ব্যালেন্সড হয়ে গেল। 1 1 4, এখানে দেখো 1 1 4। ঠিক আছে, বলো বুঝছো কি বুঝো না বলো। ওকে, চলো আরও কিছু এক্সাম্পল নেওয়া যাক। দেখো যেমন ধরো আমরা নিচ্ছি ছোটো একটা এক্সাম্পল নিই, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন, এখানে জায়গা ছোটো, ধরো CO2 তৈরি করছে। বলো এটা কি ব্যালেন্স বিক্রিয়া না আনব্যালেন্স বিক্রিয়া। কার্বন ডাইঅক্সাইড কটা আছে এখানে, কার্বন ডাইঅক্সাইড আছে এখানে একটা। অক্সিজেন কটা আছে এখানে, দুটো। এখানে কার্বন ডাইঅক্সাইড কটা আছে, একটা। অক্সিজেন কটা আছে, দুটো। তো ব্যালেন্সড, ইয়েস ব্যালেন্স, তার মানে এটা একটা ঠিকঠাক বিক্রিয়া, এতে কোনো ভুলভাল কিছু নেই। ঠিক আছে, চলো আরেকটা এক্সাম্পল নিই আমরা। যেমন ধরো আমরা নিচ্ছি ছোটো ছোটো বিক্রিয়া একটু, যেমন ধরো আমরা নিচ্ছি CH4O2, CO2 এবং H2O। ছোটো ছোটোগুলো আগে করিয়ে দিই। বলো এখানে কার্বন কটা আছে, একটা। হাইড্রোজেন কটা আছে, চারটে। অক্সিজেন কটা আছে, দুটো। ঠিক আছে, এখানে কার্বন কটা আছে, একটা। অক্সিজেন কটা আছে, পয়েন্ট টু বি নোটেড। অক্সিজেন কটা আছে, তিনটে, তাই না, 2 আর 1 3। হাইড্রোজেন কটা আছে, দুটো। ব্যালেন্সড আছে না, ব্যালেন্স নেই। অক্সিজেন কটা আছে, অক্সিজেন কটা আছে, দুটো। এখানে অক্সিজেন কটা আছে, তিনটে। আচ্ছা একটা কাজ করবে, এরকম অক্সিজেনের জায়গাতেই অক্সিজেন লিখবে। এখানে অক্সিজেন তো এখানে অক্সিজেন, অক্সিজেন কটা আছে, 2 আর 1 3 আছে। এখানে হাইড্রোজেন কটা আছে, এখানে দেখতে পাচ্ছি দুটো। তো হাইড্রোজেনকে আমাকে দুটো করতে হবে, পয়েন্ট টু বি নোটেড, সরি মানে 4টে করতে হবে, কারণ হাইড্রোজেন কটা আছে, 4টে। সবসময় মাথা রাখবে, এটাও প্রশ্ন দিয়েছিল, বাম দিকে যা আছে সেই অনুযায়ী ডান দিক চেঞ্জ হয়। অর্থাৎ তুমি যে দুটো জিনিসকে তুমি অলরেডি লাগাচ্ছ কাজে, তাদের অনুযায়ী যেটা কাজ করার পরে বেরিয়ে আসছে সেটা সেই অনুযায়ী পরিবর্তিত হবে। আমার মেটেরিয়াল তো এই দুটো, তাহলে এই দুটোর অনুপাতে যেটা বেরিয়ে আসছে ওটা দিয়ে যেটা তৈরি করছি সেটা তো ওইটা যেটা দিচ্ছি সেটা অনুযায়ী তৈরি হবে না। আশা করি বোঝাতে পারছি। ঠিক আছে, তো এখানে বলো তুমি কার্বন কটা আছে, একটা একটা, এখানে ওকে। এই হাইড্রোজেনটাকে চেঞ্জ করা যায় কিনা দেখো, হাইড্রোজেন দুটো আছে, এখানে কটা আছে হাইড্রোজেন, মানে হাইড্রোজেন 4টে আছে, এখানে হাইড্রোজেন কটা আছে, 4টে। এখানে হাইড্রোজেন কটা, দুটো। তাহলে আমাকে কী করতে হবে, এখানে যদি আমি একটা 2 দিয়ে দিই, এখানে যদি আমি একটা 2 দিয়ে দিই তাহলে কি হবে, 2 2 4 হয়ে যাচ্ছে, তার মানে এটাকে 4-এ কনভার্ট হয়ে যাচ্ছে, এটা 4-এ কনভার্ট হয়, এই 2টা 4-এ কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার অক্সিজেন কটা হয়ে যাচ্ছে, অক্সিজেন দেখো এখানে অক্সিজেন দুটো হয়ে গেছে অলরেডি, দেখো এই জায়গায় অক্সিজেন দুটো, দেখো এই 2 এই ওয়ের সঙ্গে তাহলে আসবে, তাহলে এখানে অক্সিজেন দুটো, এখানে দুটো, দুটো দুটো কী হয়ে গেছে, এখন এই 3টে এখানে কী হয়ে গেছে, 3টে এখন 4-এ কনভার্ট হয়ে গেছে। ভালো করে বুঝবে, যদি কেউ না বুঝতে পারো, জাস্ট এ মিনিট, যদি কেউ না বুঝতে পারো আমি বলে দিচ্ছি, ভালো করে বোঝো কী বলতে চাইছি। আমি বলতে চাইছি এই জায়গায় যেই 2 দিলে হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য, এই 2 × 2 এটাকে কী করে দিয়েছে, 2টা 4-এ কনভার্ট, আগে দুটো ছিল 4 হয়ে গেছে। এই 2 দেওয়ার ফলে এই অক্সিজেনে পরিবর্তন এসছে, হাইড্রোজেনকে ব্যালেন্স করতে করতে গিয়ে তুমি অক্সিজেনের ব্যালেন্সটা বিগড়ে দিয়েছো। এই 2টা এর সঙ্গে তাহলে গুণ হবে, তার মানে অক্সিজেন এখন এখানে 2 আর এদিকে 2, এখানে একটা অক্সিজেন আছে তো, তাই না, 2 আর 2 4 হয়ে গেছে, মানে 3টে ছিল 4টে হয়ে গেছে, 3টে ছিল 4টে হয়ে গেছে। তাহলে এই অক্সিজেনটাকে আমাকে 4 করতে হবে, তার জন্য কী করো, এখানে একটা অলরেডি দুটো আছে, তাহলে এটা 2 দিয়ে দাও, তাহলে এও 2 × 2 কিসে কনভার্ট হয়ে যাবে, এও কিন্তু 4-এ কনভার্ট হয়ে যাবে। দেখো কার্বন কটা, একটা। হাইড্রোজেন কটা, 4টে, এখানে 4টে আছে আছে। অক্সিজেন কটা, ফাইনালি আমার 4টে এসছে, এখানেও 4টে আছে, ব্যালেন্সড ব্যালেন্সড। বোঝা গেল, হরবরে হয়ে গেছে না পেজটা পুরো। চলো পরের পেজে যাওয়া যাক, চিন্তা নেই, এগুলো সব PDF আকারে রাখবো, যেভাবে বোঝাচ্ছি যখনই প্রবলেম হয় ভিডিওটা একবার দেখে নেবে। চলো, আর ডাউনলোডও করতে পারো। চলো পরের প্রশ্ন, মানে পরের পেজে চলো। চলো এই কটাকে ব্যালেন্স করো, নিজেরা খাতায় করো, দেবো, চিন্তা নেই। রেলের যা প্রশ্ন সে তো আছে, জানি না হয়তো এর মধ্যে পড়েও যেতে পারে। চলো আমরা নিজেরা খাতায় করি। দেখো Fe এখানে কটা আছে, ঠিক আছে, Fe এখানে কটা আছে, আচ্ছা এইটার আমি এখানেই করে দিচ্ছি।
এফি এখানে কটা আছে? একটা। এখানে হাইড্রোজেন কটা আছে? দুটো। এখানে অক্সিজেন কটা আছে? একটা। এখানে এফি কটা আছে? তিনটে। অক্সিজেন কটা আছে? অক্সিজেন তো পরে লিখেছি, সো অক্সিজেনটা পরেই লিখবে তোমরা, অক্সিজেনটা পরে লেখো। অক্সিজেন কটা আছে? চারটে। হাইড্রোজেন কটা আছে এখানে? দুটো। ক্লিয়ার হয়েছে? ইয়েস বলো, বুঝো কি বুঝো না বলো। নিচেরটায় চলো। নিচে হাইড্রোজেন কটা আছে? দুটো। নাইট্রোজেন কটা আছে? দুটো। এখানে নাইট্রোজেন কটা আছে? আগে হাইড্রোজেন লিখি, সরি, হোয়াট হ্যাপেন্স, নিজের খাতায় করো, আমি ওর মতো করছি, ঠিক আছে। হাইড্রোজেন কটা আছে এখানে? তিনটে। নাইট্রোজেন কটা আছে এখানে? দুটো। ঠিক আছে, এটাই চলো আমি আগে সব লিখে নিচ্ছি। এমজি কটা আছে এখানে? একটা। অক্সিজেন কটা? দেখো এই ইওর সঙ্গে এই দুই হবে, তার মানে অক্সিজেন কটা আছে? দুটো। হাইড্রোজেন কটা আছে? দুটো। সরি, দুটো নয়, দেখো এই একটা এইচ আছে, এখানে দুটো, এই একটা, তাহলে টোটাল কটা? তিনটে। ঠিক আছে, আর এখানে ক্লোরিন কটা আছে দেখো তো? ক্লোরিন আছে এখানে একটা। ঠিক আছে, এইদিকে এসো। এদিকে এমজি কটা? একটা। ক্লোরিন কটা? দুটো। দেখো সি আর এল আলাদা, সি দুটো এল দুটো এরকম বলে ফেলো না, ক্লোরিন মানে ক্লোরিন দুটো হবে। ঠিক আছে, হাইড্রোজেন কটা? দুটো। অক্সিজেন কটা? একটা। এইবার এসো, চলো ব্যালেন্স করা যাক। ঠিক আছে, যদিও একটু এদিক ওদিক লেখা হয়েছে, একটা কাজ করি আমরা, যেহেতু ম্যাগনেশিয়ামের পরে ওইদিকে আমরা ক্লোরিন লিখেছি, তোমরা এই কাজটা করবে না। ঠিক আছে, এটা আমাদের যারা আমরা প্র্যাকটিসে আছি তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। ঠিক আছে, ম্যাগনেশিয়ামের পর এখানে আমরা অক্সিজেন লিখেছি, অক্সিজেন এখানে একটা আছে, ক্লোরিনটাকে লাস্টেই লেখো, তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে দুটো। ঠিক আছে, এবার চলো ব্যালেন্স করা যাক। চলো দেখো, এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে একটা আছে, এখানে তিনটে আছে। ভালো করে বোঝো, যা বলবো সেটা খুব ভালো করে বুঝতে হবে, যদি না বোঝো তাহলে কিন্তু করতে পারবে না। ঠিক আছে, এখানে লোহা কটা আছে? এফি কটা আছে? ক্লোরিন নয়, সরি, এফি, লোহা। লোহা কটা আছে? একটা। এখানে কটা আছে? তিনটে। তো এটাকে 3 করে দাও, 3 দিয়ে এখানে বসিয়ে দিলে এটা 3-এ পরিণত হচ্ছে, তার মানে এই একটা 3-এ কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, গেল। আচ্ছা, এখানে হাইড্রোজেন কটা আছে? দুটো। এখানে হাইড্রোজেন কটা আছে? দুটো। দেখো এই দুটো, এখানেও দুটো, তো প্রবলেম নেই, এটা ব্যালেন্সডই আছে। অক্সিজেন কটা আছে এখানে? একটা। এখানে অক্সিজেন কটা আছে? চারটে। প্রবলেম আছে? ইয়েস অর নো বলো, প্রবলেম তো আছে। তো এই একটাকে চারটে করবো না চারটেকে একটা করে দেবো, কোনটা করবো বলো? আমরা একটাকে চারটে করবো, এদিকেও চারটাকে এক করেও করা যায়, কিন্তু জটিল প্রসেস হয়ে যাবে। তো একটাকে আমরা 4-এ কনভার্ট করবো, তার জন্য আমরা কী করবো, এইখানে যদি এটা 4 বসিয়ে দিই, এই 4 এই হাইড্রোজেনের সঙ্গে গুণ হবে, আবার এই 4 এই অক্সিজেনের সাথেও গুণ হবে, মানে অক্সিজেন তো 4 হলো, এটুকু তো শিওর। কিন্তু এই অক্সিজেনকে ব্যালেন্স করতে গিয়ে হাইড্রোজেনের ব্যালেন্স আমরা বিগড়ে দিয়েছি, কারণ এই 4 আর 2, এই এখন কত হয়ে গেছে? এখানে 4 দুগুণে 8 হয়ে গেছে। এখন দেখো এই 4 আর 2, এটা 8-এ কনভার্ট হয়ে গেছে, 4 দুগুণে 8, কিন্তু এখানে হাইড্রোজেন 2 আছে। তো কী করবো? দেখো এই জায়গায় যদি আমরা একটা 4 বসিয়ে দিই, তাহলে এও 4 দুগুণে কী করে দেবে? একে 8 করে দেবে। এও 4 দুগুণে কী করে দেবে? একে 8 করে দেবে। তো এটা হয়ে যাবে এখন 8। এবার দেখো ফাইনাল দেখো, লোহা কটা আছে? তিনটে। এদিকে কটা আছে? তিনটে। গুড। হাইড্রোজেন কটা আছে? 8টা। এদিকে কটা আছে? 8টা। গুড। অক্সিজেন কটা আছে? 4টে। এদিকে কটা আছে? 4টে। ব্যালেন্সড, ব্যালেন্সড, ফর্মুলা ইজ ব্যালেন্সড। ওকে, চলো পরেরটায় চলো। হাইড্রোজেন কটা আছে? দুটো। নাইট্রোজেন কটা আছে? দুটো। হাইড্রোজেন কটা আছে? তিনটে। নাইট্রোজেন কটা আছে? দুটো। নাইট্রোজেন ব্যালেন্স আছে, কিন্তু হাইড্রোজেন ব্যালেন্স নেই। দেখো 2কে না 3 করা যায়, কারণ 2-এর নামটা পড়লে 3 আসে না। আর 3কে না 2 করা যায়, কারণ 3-এর নামটা পড়লে 2 আসে না। আমরা সবসময় গুণের দিকে যাব। যেমন বলে দিই কী বলতে চাইছি, যেমন এই 4 দুগুণে 8, 8, এখানে 2 ছিল, আমরা 4 দুগুণে 8 করলাম, মানে 8 আনার জন্য 2-এর সঙ্গে 4 গুণ করলে হয়ে যায়, এটা আমাদের মাথায় চলে আসবে। কিন্তু 3 বা 2 থাকলে তখন কী করবো? 2কে তো 3 করা যায় না, 2-এর নামটা বললে সহজে 3 তো পাওয়া যায় না, 3 নামটা বললে পাওয়া, তখন কী করবো? তখন আমরা 2 আর 3-এর এলসিএমকে ব্যবহার করবো। 2 আর 3-এর এলসিএম মানে লসাগু, কত হয়? 6। মানে আমরা এরকম ধরনের ক্ষেত্রে আমরা কি করব, এই যে 2টাকে 6-এ পরিণত করার চেষ্টা করব, আর এই 3টাকেও আমরা করব 6-এ পরিণত করার চেষ্টা করব।
এই 3টাকে যদি আমরা 6 পরিণত করি তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে এই 2 নাইট্রোজেনের সঙ্গে গুণ হবে, এই 2 হাইড্রোজেনের সঙ্গে গুণ হয়ে 3 দুগুণে 6 করে দেবে, মানে হাইড্রোজেনের ব্যালেন্স ঠিক হলো। আর এদিকে আমরা কি করব, 3 দুগুণে গুণ করব, 3 দিয়ে এটাকে গুণ করলে এটা হয়ে যাচ্ছে 3 দুগুণে 6 চলে আসছে, অসুবিধা নেই। কিন্তু আমরা ভালো করে একটা জিনিস দেখো, আচ্ছা এখানে তো আমি একটা জিনিস ভুল লিখেছিলাম, এখানে নাইট্রোজেন দুটো নেই, নাইট্রোজেন একটা ছিল প্রথমে। নাইট্রোজেন কটা ছিল, এখানে একটা, এটা নাইট্রোজেন একটা ছিল না, আমি এখানে 2 লিখে ফেলেছি, রিয়েলি সরি ফর দ্যাট, এটা ভুল হয়েছে, খেয়াল করিনি। নাইট্রোজেন এখানে আগে একটা ছিল, ঠিক আছে, এখন তো ব্যালেন্স করছি। ওকে, এখন নাইট্রোজেন কটা হয়ে গেছে, এদিকে দুটো ছিল, এদিকে নাইট্রোজেন কটা আছে, দুটো হয়ে গেছে, তো 2, তার মানে এটা অটোমেটিক্যালি 2-এ কনভার্ট হয়ে গেছে, অর্থাৎ হাইড্রোজেনের ব্যালেন্স ঠিক করতে গিয়ে আমরা নাইট্রোজেনের ব্যালেন্সও ঠিক করে দিয়েছি। আগেরবার বিগড়ে দিয়েছিলাম, এবার কী করে দিয়েছি, ঠিক করে দিয়েছি। ঠিক আছে, বোঝা গেল। চলো পরেরটায়, চলো পরেরটা বলো, দেখে নি ঠিকঠাক লিখেছি কিনা। আসলে আমি কাছাকাছি জিনিস একদমই ঝাপসা দেখি সো যেহেতু স্ক্রিনটা বেশ কাছে আমার, যার ফলে আমার একটু ঝাপসা লাগছে, ঠিক আছে, এবং যার ফলে দৃষ্টি হ্যাম্পার হলে প্রবলেম হয় কোঅপারেশনে, ঠিক আছে, কোরিলেশানে। যাই হোক, এমজি হচ্ছে 1, এখানে এমজি 1ই আছে, ঠিক আছে। চলো চলো তোমরা করো। আচ্ছা তাহলে ব্যালেন্স কার বিগ্রহণ আছে, ব্যালেন্স দেখো ক্লোরিনের বিগ্রহণ আছে, দেখতে হচ্ছে ক্লোরিন এখানে একটা আছে, এখানে ক্লোরিন দুটো আছে, ক্লোরিন দিয়ে স্টার্ট করো। ক্লোরিনকে এই একটাকে যদি আমরা 2 করতে যাই তাহলে এই জায়গায় আমাকে 2 করতে হবে, তাহলে হাইড্রোজেনও কিন্তু 2 হয়ে যাবে। তা টোটাল হাইড্রোজেন কত হলো, এখানে অলরেডি দুটো হাইড্রোজেন ছিল, এখানে এখন দুটো হয়ে গেছে, মানে হাইড্রোজেন এখন 2 আর 2 4টেতে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। ক্লোরিনের ব্যালেন্স ঠিক করতে গিয়ে আমরা হাইড্রোজেনের ব্যালেন্স অলরেডি বিগড়ানো ছিল, আমরা কিছুটা ঠিক করে এনেছি। কেন ঠিক করে এনেছি, দেখো হাইড্রোজেন এখন এখানে 2 আছে, এখানে 4 হয়ে গেছে, এই জায়গায় 2 একটা 2 বসাই, তাহলে এই 2 দুগুণে আমরা এটাকে কী করে দিতে পারবো, 4 করে দিতে পারবো। অক্সিজেনের ব্যালেন্স বিগড়ে গেছে, দেখো এই 2 তো হাইড্রোজেনের জন্য যেমন প্রযোজ্য তেমন অক্সিজেনের জন্য প্রযোজ্য। যখনই কোথাও কোনো ফিগার বসাবে তখন পরের যে ইয়ে আছে সেটাকে দেখে নেবে, এটা হাইড্রোজেনের জন্য দেখলাম, দেখে ভুলে গেলাম তা নয়, পরেরটাকে দেখতে হবে। অক্সিজেনের ব্যালেন্স বিগড়ে গেছে, দেখো অক্সিজেন আগে একটা ছিল, এখানে এখন অক্সিজেন কটা হয়ে গেছে, এখানে অক্সিজেন এখন দুটো হয়ে গেছে, এই জায়গায় অক্সিজেন দুটো না, বিগড়ে দিইনি, আমরা ঠিক করে দিয়েছি, মানে হাইড্রোজেনকে ঠিক করতে গিয়ে অক্সিজেনের ব্যালেন্স আমরা ঠিক করে দিয়েছি। দেখো আছে কি না, ম্যাগনেসিয়াম কটা আছে, একটা, এদিকে কটা আছে, একটা। অক্সিজেন কটা আছে, এখানে দুটো, এখানে অক্সিজেন কটা আছে, দুটো হয়ে গেছে, ঠিক আছে। হাইড্রোজেন কটা আছে, 4টে, এখানে হাইড্রোজেন 4টে, ক্লোরিন কটা, দুটো, ক্লোরিন কটা, দুটো। দেখো কারেক্ট, ব্যালেন্স ইজ ওকে, অর্থাৎ দ্য ফর্মুলা ইজ ব্যালেন্সড। ঠিক আছে, হয়েছে ক্লিয়ার। আরও এক্সাম্পল দেবো, চিন্তা করো। আচ্ছা পরেরটা, এটা দেখো তোমাদের আমি করাচ্ছি হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড রয়েছে, তাহলে আমাকে লিখি একদম এল, এখানে একটা, অক্সিজেন এখানে 3টে, কেন, কারণ এখানে একটা আছে, আর 3, 3 1 3, মনে রাখবে কেমিক্যাল রিয়াকশানে কোনো যোগ নেই, সব গুণ, ঠিক আছে। হাইড্রোজেন কটা, একটা, বাইরে আছে ব্র্যাকেটে 3টে, এই 3টা ব্র্যাকেটের বাইরে যা থাকবে সেটা সবার জন্য প্রযোজ্য, আর সামনে যা বসবে সেটা সবার জন্য প্রযোজ্য। এবার তুমি বলবে স্যার এই 3টা কি এইটার সাথে অ্যালুমিনিয়ামের সাথে প্রযোজ্য, না, দেখো 3টা ফার্স্ট ব্র্যাকেট করে মেনশন করা রয়েছে যে এইটার জন্য 3 রয়েছে, তার মানে 3টা এই দুটোর জন্য প্রযোজ্য, ঠিক আছে, 3, ওকে। এবার এখানে আমাদের কটা আছে, অ্যালুমিনিয়াম দুটো আছে, অক্সিজেন কটা আছে, 3টে আছে, ঠিক আছে। হাইড্রোজেন কটা আছে, দুটো আছে, আচ্ছা এখানে আরেকটা অক্সিজেন আছে, তো +1 = এখানে টোটাল 4টে অক্সিজেন আছে, ঠিক আছে, প্রবলেম সলভ। এবার তোমরা বলবে যে আগেরবার তো আপনি যেমনটা করলেন যে 2 আর 3-এর এলসিএম নিয়ে করলেন, তো এখানেও কি আমরা 2 আর 3-এর এলসিএম নিয়ে করবো, না তার দরকার নেই, কারণ দেখতে পাচ্ছি এখানে 3 রয়েছে, 4 রয়েছে, 3 আর 4-এ 12, তো 12 করবো কি, দেখা যাক, যদি করতে হয় করতে হবে। তো আমরা এখানে প্রথমে যেটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম একটা, এখানে দুটো রয়েছে, তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামকে ব্যালেন্স করে দিই। তো এখানে আমরা যদি 2 লিখি তাহলে এই একটা কী হচ্ছে, 2তে পরিণত হচ্ছে, তার মানে অ্যালুমিনিয়াম 2, এখানেও 2 রয়েছে, কিন্তু এই অক্সিজেন দেখো এই যে সামনে যেটা বসবে সেটা পুরোটার জন্য প্রযোজ্য, অ্যালুমিনিয়াম যেমন 2 হয়ে গেছে তেমন অক্সিজেনেরও 2 চলে আসছে, তাহলে অক্সিজেন কত হয়ে গেল, অক্সিজেন ভেতরে 2, এই 2টা অক্সিজেনের জন্য প্রযোজ্য, তাহলে ভেতরে 2 আর এই 3, তার মানে 3 2 6, তাহলে অক্সিজেন এখন 6 হয়ে গেছে, আর হাইড্রোজেনও এখন 6 হয়ে গেছে, কারণ এই 2টা হাইড্রোজেনের জন্য কিন্তু প্রযোজ্য, তাহলে 3 2 6, এখন এটা 6টাতে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো তার মানে কি 4 আর 6, তার মানে কি 24 হবে, অ্যাকচুয়ালি তা নয়। দেখো এটা হয়েছে, এবার আমরা হাইড্রোজেনকে দেখব, ঠিক আছে। দেখো হাইড্রোজেন এখানে 6 আছে, এখানে 2 আছে, তো আমরা কি করতে পারি,
যে এই যে দুটো হাইড্রোজেন তার সামনে যদি 3 পুট করে দিই তাহলে 3 দুগুণে দেখো 6 হয়ে যাচ্ছে, তাহলে এটা দেখো 6তে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, এবার এটা করার জন্য কি হয়েছে দেখো, অক্সিজেন এখানে যেমন 3 ছিল 3ই আছে, কিন্তু এই যে এইটা এখানে আমাদের অক্সিজেন একটা ছিল, কিন্তু 3 অ্যাড করার ফলে এই 3 যেমন হাইড্রোজেনের জন্য প্রযোজ্য অক্সিজেনের জন্য প্রযোজ্য, তাহলে এটা কি হয়ে গেছে, এখানে 3 1 3 হয়ে গেছে এটা এখন। তাহলে 3 1 3 মানে 3 আর 3 দেখো এই 4টা কনভার্ট হয়ে 6এ কনভার্ট হয়ে গেছে। এখানে দেখো 2 6 6, এটা দেখো 2 6 6, তাহলে এখন কিন্তু এই বিক্রিয়া আমাদের ব্যালেন্সড হয়ে গেছে। হয়েছে ক্লিয়ার? ভেরি ইজি। আচ্ছা পরেরটায় চলো দেখাই তোমাদের, দেখো কি বলছে। এখানে বলছে নাইট্রোজেন একটা আছে, হাইড্রোজেন 3টে আছে, কপার একটা আছে, অক্সিজেন একটা আছে। ঠিক আছে, এখানে কপার এরম জায়গায় লেখা রয়েছে, যেখানে যেখানে যা লেখা আছে তাই তাই লিখবে, একটা আছে। ওকে, অক্সিজেন এখানেও একটা আছে। আচ্ছা হাইড্রোজেন লেখা আছে, হাইড্রোজেন এখানে দুটো আছে এই যে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে এখানে সোডিয়াম এখানে দুটো আছে। তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে সোডিয়াম এখানে একটা, এখানে সোডিয়াম দুটো। তো এই একটাকে আমাদের কী করতে হবে, 2-এ কনভার্ট করতে হবে, তার জন্য এখানে একটা 2 লিখলাম। যেই আমি 2 লিখলাম, এই 2 যেমন সোডিয়ামের জন্য প্রযোজ্য, মানে সোডিয়াম নয় নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন দুটো আছে, এখানে নাইট্রোজেন দুটো আছে, রিল সরি ফর দ্যাট। তো সোডিয়াম তো এনে, তো আমরা কি দেখতে পাচ্ছি, এইখানে যেমন দুটো দেখতে পাচ্ছ, এই যেমন 2টা নাইট্রোজেনের জন্য যেমন প্রযোজ্য হাইড্রোজেনের জন্য প্রযোজ্য। তো আমরা কি করব, এই হাইড্রোজেনটাকে আমাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ সোডিয়ামকে মানে নাইট্রোজেনকে আমরা এখানে ব্যালেন্স করতে গিয়ে হাইড্রোজেনের ব্যালেন্সটাকে বিগড়ে দিয়েছি। তো আমরা কি করব, H3 ছিল, এখন 2 3 6, অর্থাৎ গুণ করছি, 6 হয়ে যাচ্ছে। বারবার বললাম সবসময়ের জন্য গুণই করবে। ঠিক আছে, আচ্ছা তো এখানে 6 হয়ে গেছে, তো এই দুইটাকেও আমাকে 6-এ কনভার্ট করতে হবে। তার জন্য কী করবো, এখানে একটা 3 দিয়ে দেবো, তাহলে 3 দুগুণে এটা 6-এ কনভার্ট হয়ে যাবে। কিন্তু যেমনটা বললাম এই 3টা তো সবার জন্য প্রযোজ্য, এটা যেমন হাইড্রোজেনের জন্য প্রযোজ্য যেমন অক্সিজেনের জন্য প্রযোজ্য। তো অক্সিজেন এখন কত হয়ে গেছে, অক্সিজেন এখন কনভার্ট হয়ে দেখো 3-তে কনভার্ট হয়ে গেছে। তাহলে এখানে 3 হলো, মানে এটাকেও আমাকে 3-তে কনভার্ট করতে হবে। এখানে 3 করার জন্য কী করবো, এখানে আমি 3 দিয়ে গুণ করে দেবো। যেই করবো অক্সিজেন তো 3 হয়ে গেল, কিন্তু কপারও দেখো 3 হয়ে যাবে, তার মানে এই একটা এখন 3-এ কনভার্ট হয়ে গেছে। তাহলে এই একটাকে আমরা যদি 3-এ কনভার্ট করে দিতে পারি তাহলে মিটে গেল। তাহলে এই একটাকে 3-এ কনভার্ট করবো কী করে, 3 দিয়ে দেবো, তাহলে দেখো কনভার্ট হয়ে গেল। 2 6 3 3, এটা দেখো 2 6 3 3, এই দুইটাকে আর দেখবে না তখন, তখন এইগুলো হচ্ছে মেন ফিগার। ঠিক আছে, 2 6 3 3, এটা দেখো 2 6 3 3। ক্লিয়ার হয়েছে? চলো পরের স্লাইডে। এটা কিন্তু একটু টাফ অনেকের মতে, কারণ তুমি যদি একটু ভুলভাল এদিক ওদিক করো তাহলে টাফ হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, এটাকে অনেকভাবে করা যায়। তো আমরা যেমনটা তোমাদের শেখাচ্ছি নর্মাল সেভাবেই করার চেষ্টা করছি। অ্যালুমিনিয়াম দেখো কটা আছে, এখানে দুটো আছে। সালফার কটা আছে, একটা আছে। অক্সিজেন কটা আছে, দেখো সালফার একটা নয়, সালফার ভেতরে 1 আর বাইরে 3, তার মানে 1 × 3, তার মানে কটা হয়ে যাবে, টোটাল 3টে হয়ে যাবে। ঠিক আছে, অক্সিজেন কটা আছে, দেখো অক্সিজেন 4 3 12, এখানে লিখেও দিচ্ছি 4 3 12। ঠিক আছে, প্লাস এখানে দেখো একটা আছে, তার মানে 1, তাহলে কটা হয়ে যাবে অক্সিজেন, টোটাল 13টা। হ্যাঁ কি না বলো, বোঝা যাচ্ছে আশা করি। টোটাল কটা হয়ে যাবে অক্সিজেন, 13টা। ঠিক আছে, আচ্ছা আর সোডিয়াম কটা আছে আমাদের, একটা। ঠিক আছে, আর একটা আছে আমাদের হাইড্রোজেন কটা আছে আমাদের, একটা। আচ্ছা এপাশে আমরা লিখি আমাদের অ্যালুমিনিয়াম কটা আছে, এখানে একটা। অক্সিজেন এখানে কটা, 3টে, আর এদিকে কটা, 4টে, তাহলে টোটাল কটা হলো, 7টা। ঠিক আছে, হাইড্রোজেন কটা হলো, একটা হাইড্রোজেনের জায়গায় হাইড্রোজেন লিখি, নইলে গুলিয়ে যাবে। ঠিক আছে, একটা কাজ করি, জাস্ট এ মিনিট। একটু সরিয়ে নিচে দিয়ে দিই, ব্যাস তাহলে ওকে। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে সালফার, নট সোডিয়াম, সালফার, সরি সালফার কটা আছে এখানে, একটা। ওকে, আচ্ছা আর এনে লিখেছি, অর্থাৎ সোডিয়াম কটা আছে এখানে, দুটো। আর হাইড্রোজেন কটা আছে এখানে, 3টে। ব্যাস, চলো এবার আমরা ব্যালেন্স করব। তো দেখো এখানে অ্যালুমিনিয়াম দুটো আছে, এখানে অ্যালুমিনিয়াম
একটা আছে। তো আমরা কী করব, এই অ্যালুমিনিয়ামটাকে দুটো করার চেষ্টা করব, তাই জন্য 2 দিয়ে দেবো। তাহলে এটা আমাদের 2 এ কনভার্ট হয়ে গেল। কিন্তু জানি সামনে যেটা লিখব সেটা সবার জন্য প্রযোজ্য। তো অ্যালুমিনিয়াম 2 হয়ে গেছে, মানে অক্সিজেনও কিন্তু এখন অলরেডি দেখো এখানে 1 3 1 কে 3 3 2 6 এ কনভার্ট হয়ে যাবে। তার মানে এই 3টা এখন আর নেই, ঠিক আছে? এই 3টা এখন আর নেই। ওকে, তো এখন কী হয়ে গেছে, এই 3-এর জায়গায় আমরা এখানে 6 লিখতে পারি, মাথায় ছোটো করে লিখছি, এখন 6 হয়ে গেছে 3টা। আর এখানে অলরেডি একটা 4 আছে, তো আবার সেই 4, তার মানে এখন 7 আর নেই, এখন হয়ে গেছে এখানে 10। তো অক্সিজেন কিন্তু এখন নতুন ফিগার আছে 10, ঠিক আছে? ক্লিয়ার আশা করি। তাহলে অক্সিজেন চেঞ্জ হয়েছে, আর হাইড্রোজেনও চেঞ্জ হবে। দেখো হাইড্রোজেন 3 1 কে 3 3 2 6, তাহলে হাইড্রোজেন এখানে কী হয়ে যাবে, এই 3টা আর নেই হাইড্রোজেনের, এখন এটা 6 এ কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে? তো তুমি হাইড্রোজেনকেও দিয়েও করতে পারো, অসুবিধা কিছু নেই। তুমি যদি হাইড্রোজেনকে দিয়ে করো, এইটা দেখো ভালো করে, হাইড্রোজেন এখন 6 হয়ে গেছে, ঠিক আছে? আর তুমি পরপরও আসতে পারো। আচ্ছা, আমরা যদি পরপরই আসি, ঠিক আছে? দেখো এখানে তোমাদের যে সালফার, সেটা কটা আছে? সালফার আছে একটা, ঠিক আছে? এই যে একটা, কিন্তু এইদিকে আছে তো 3টে, তো আমরা এখানে 3 দিয়ে দিলাম। দেখো একটা আছে 3, কিন্তু এই 3 দেওয়ার ফলে কি হলো, সালফার তো 3 এ কনভার্ট হয়ে গেল, এটা নো ডাউট। এদিকে 3 আছে না, সালফার তো 3 এ কনভার্ট হয়ে গেল, এটা নো ডাউট। কিন্তু সালফারের সাথে সাথে সোডিয়াম এবং অক্সিজেনও চেঞ্জ হয়ে যাবে। কীভাবে চেঞ্জ হবে? দেখো সোডিয়াম এখন 3 2 6টা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আর অক্সিজেন 4 3 কটা হয়েছে? 12টা হয়ে গেছে, ঠিক আছে? অক্সিজেন এখানে কত হয়ে গেছে এখন? 4 3 12। এই জায়গায় আমরা একে এই 4টাকে তুলে দিয়ে 12 করলে ভালো হয়, তো আমরা সেইটাই করে দিচ্ছি। এখানে নতুন বারবার লিখছি না, এখানে আমরা 12 করে দিচ্ছি, ঠিক আছে? এটা আমাদের এখন কনভার্ট হয়ে কত হয়ে গেছে? এটা আমাদের 12তে কনভার্ট হয়ে গেছে। তার মানে টোটাল আমাদের 18টা কিন্তু, ঠিক আছে? টোটাল আমাদের কত হলো? 18টা। আশা করি বোঝাতে পারছি, টোটাল 18টা হলো। ভালো করে লিখে দিই, ঠিক আছে? টোটাল এখন আমাদের অক্সিজেন কটা আছে? 18টা, ঠিক আছে? আচ্ছা, গেল। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, যেমন দেখো সোডিয়াম এখানে ছিল একটা, অক্সিজেনটা নিয়ে একটু পরে আসছি, কারণ এখানে 13টা আছে তো সমস্যা হয়ে যাবে। অ্যালুমিনিয়াম আর সালফার আমাদের ব্যালেন্স হয়ে গেছে, সোডিয়ামটাকে ব্যালেন্স করি, বা হাইড্রোজেনটাকেও করতে পারো। দেখো এখানে কটা আছে আমাদের? এখানে আছে 6, ঠিক আছে? তো আমরা যদি সোডিয়াম, দেখো একটা জিনিস ভালো করে দেখো, সোডিয়ামও এখানে একটা আছে, এই যে হাইড্রোজেন আমাদের এখানে একটা আছে, ঠিক আছে? আমরা যদি এই জায়গায় একটা 6 বসাই, তাহলে দেখো সোডিয়াম এখানে 6টায় কনভার্ট হয়ে যাচ্ছে, আর হাইড্রোজেন এখানে 6টায় কনভার্ট হয়ে যাচ্ছে, যেটা অলরেডি এখানে ছিল। তার মানে 6 আর 6 6 আর 6 চলে এসেছে। এবার অক্সিজেনকে আমাকে ব্যালেন্স করতে হবে। দেখো একটা জিনিস ভালো করে, এই জায়গায় অক্সিজেন কটা ছিল? 4 3 12 ছিল, রাইট? ঠিক আছে? আর এই 6 বসানোর ফলে এখন এই অক্সিজেনটা কিন্তু আমাদের কতয় পরিণত হয়েছে? 6 কনভার্ট হয়ে গেছে। এই অক্সিজেনটা আমাদের 6 কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে 12 আর 6 কত হচ্ছে? 18। তাহলে দেখো 2 3 18 6 6, 2 3 18 6 6, ব্যালেন্সড হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? এবার এই বিক্রিয়াটাকে আরেকভাবে করা যায়, যেটা করলে একটু শর্ট হবে, মানে ছোট আকারে এটা সেটা হতে পারে, ঠিক আছে? তো তুমি যদি চাও সেটাও আমি তোমাদের একবার বলে দিই, যদি কারোর অসুবিধা না থাকে তাহলে আমরা সেটা বলে দিতে পারি। তার জন্য বিক্রিয়াটাকে আরেকবার নিলে ভালো হয়। ঠিক আছে, চলো একবার বিক্রিয়াটাকে নিয়ে নিই, সুবিধা হবে। দেখো আবার সেম একইভাবে চলে এসছে আগের বিক্রিয়াটাই। দেখো আমরা এখানে অ্যালুমিনিয়াম কটা দেখতে পাচ্ছি? 2টো দেখতে পাচ্ছি। এবার সালফেট নেবো। সালফেট কটা দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 3টে, ঠিক আছে? সোডিয়াম কটা দেখতে পাচ্ছি? একটা। আর OH নেবো, অর্থাৎ হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড কটা দেখতে পাচ্ছি আমরা? একটা, ঠিক আছে? ওটা ছোটো করে নিলাম এবার। আচ্ছা, এখানে অ্যালুমিনিয়াম কটা দেখতে পাচ্ছি? একটা। হাইড্রোক্সাইড কটা দেখতে পাচ্ছি? 3টে, ঠিক আছে? সেম। সোডিয়াম কটা দেখতে পাচ্ছি? 2টো। আর সালফেট কটা দেখতে পাচ্ছি আমরা? একটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এবার দেখো একটা জিনিস, অর্থাৎ আমরা এইগুলোকে আগে আমরা কী করছিলাম, সালফার অক্সিজেন আলাদা করে দিচ্ছিলাম, এবার ওরা সালফেট হিসেবে নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো কী করব? দেখো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখানে 3টে আছে, এখানে একটা আছে। তো করার জন্য আমরা কী করব, এখানে আমরা 3 অ্যাড করে দেবো এই জায়গায়, তাই না? এই জায়গায় আমরা 3 অ্যাড করে দেবো। যেই 3 অ্যাড করলাম, দেখো এখানে সোডিয়াম হয়ে গেল 6,
এই সোডিয়ামটা কত হয়ে গেল এখন 6 হয়ে গেছে, রাইট? এই সোডিয়ামটা কত হয়ে গেছে 6 হয়ে গেছে। আর সালফেট যেমন 3 করার জন্যই তো করেছিলাম, সেটা হয়ে গেছে। ঠিক আছে, সোডিয়াম 3 দুগুণে 6 আর সালফেট পুরোটাকে নিয়েছি। সালফেট এখন কত হয়ে গেছে? সালফেট এখন হয়ে গেছে দেখো 3, দেখতে পাচ্ছ? যেই আমি এখানে 3 করলাম, এখানে 3 ছিল, আমি এখানে 3 করলাম, তাহলে সালফেট তোমরা বলবে স্যার 4 3 12 ওসব ধরবে না। এখন আমরা পুরো সালফেটটাকে নিয়ে কাজ করছি, এখন আর অক্সিজেনকে আলাদা করে নেই, সেই জন্য অক্সিজেনের কথা ধরবই না আমরা। ঠিক আছে, সেটা হয়ে গেল, ক্লিয়ার হলো। এখন যেই এটা সোডিয়াম দেখো 6টা হয়ে গেছে, এই জায়গা থেকে আমাকে তো 6 পুট করতেই হবে। 6 যদি না পুট করি এই সোডিয়ামটাকে 6 করবো কী করে? তো এটা 6 হয়ে গেছে। ঠিক আছে, এটা যেই 6 হয়েছে ওএইচও কিন্তু 6 হয়ে যাবে। ওএইচ কটা ছিল? একটা, পুরোটাকে ধরছি আমি বান্ডেল, এখন 6 হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে আমাদের 6। তাহলে এই 3টাকে 6 করতে গেলে আমরা কী করব? এই যে 3, এই 3টাকে 6 করতে গেলে কী করবো আমরা? এখানে 2 দিয়ে ইন্টু করে দেবো, তার মানে 2 দিয়ে ইন্টু করলে কী হবে? এই যে 3 দুগুণ এটা কী হয়ে যাবে? এটা 6 এ কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, আর দেখো অ্যালুমিনিয়ামটা অলরেডি 2 এ কনভার্ট হয়েই গেছে। এটা করার ফলে ওইচকে ব্যালেন্স করতে গিয়ে আমরা অ্যালুমিনিয়ামকে ব্যালেন্স করে দিয়েছি। দেখো কত ইজিলি আমরা কিন্তু কনভার্ট করে ফেললাম, কত ইজিলি ভাবো। ঠিক আছে, বোঝা গেল? ওইটাও করতে পারো, এটাও করতে পারো। এর পরের ইকুয়েশনটাও কিন্তু এরকম, আইদার ভেঙে করতে পারো অথবা নর্মালিও করতে পারো। ঠিক আছে, পরেরটা চলো। পরেরটা দেখো, এইচ এখানে কটা আছে? এইচ এখানে একটা আছে। ঠিক আছে, আর এই জায়গায় এইচ কটা আছে? দুটো দেখতে পাচ্ছ তো, 2, টোটাল কটা? 3। ঠিক আছে, এন, এন এখানে কটা? একটা। ও এখানে কটা? 3টে। ঠিক আছে, ক্লিয়ার হলো আশা করি। আর আছে ক্যালসিয়াম, কটা এখানে? একটা। আচ্ছা সরি, ও এখানে 3টে আর এখানে দুটো আছে, সো 5টা। ঠিক আছে, আচ্ছা এই জায়গায় দেখো ক্যালসিয়াম কটা এখানে? একটা, মন নাচানাচি করতে আরম্ভ করছে কারণ মিলে গেছে। আচ্ছা অক্সিজেন কটা? 3 দুগুণে 6 আর 1, 6 প্লাস 1 কটা হচ্ছে? 7। ঠিক আছে, আচ্ছা নাইট্রোজেন লিখেছি, তারপরে নাইট্রোজেন কটা? দুটো। ঠিক আছে, নাইট্রোজেন একটা আর বাইরে আছে 2, 2 1 2। ঠিক আছে, আচ্ছা আর হাইড্রোজেন, হাইড্রোজেন কটা? দেখতে পাচ্ছি এখানে দুটো আছে। ঠিক আছে, সো প্রবলেম কিছু নেই, সমস্যা কিছু নেই। এবার কি করে করব? দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, সেটা হচ্ছে যে আমরা যদি দেখো তুমি একটা কাজ করতে পারো, তুমি হাইড্রোজেনকে দিয়ে করতে পারো, বাট হাইড্রোজেনকে দিয়ে করলে এখানে সমস্যা হবে, প্রচুর বড় হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা কাজ করতে পারি সবসময় যে প্রথমটা দিয়ে শুরু করতে হবে এমন না, আমরা এনকে দিয়ে মানে নাইট্রোজেনকে দিয়ে শুরু করতে পারি। এখানে নাইট্রোজেন কটা আছে? একটা। এখানে কটা আছে? দুটো। তো আমরা যদি এখানে 2 লিখি, তাহলে এই হাইড্রোজেনটাও, নাইট্রোজেন তো 2 হয়েই গেল, তার সঙ্গে এই যে 1 ছিল এই 1টা এখন আর নেই, এখন এটা 2 হয়ে গেছে। তার মানে এখানে 2 ইন্টু 2 প্লাস 2 এখানে কত হয়ে গেছে? এখন 4 হয়ে যাবে। ঠিক আছে, গেল 1। আচ্ছা তাহলে এটা 4 হয়ে গেছে, গেল, ওকে। আচ্ছা এন তো চেঞ্জ হয়েছে, অক্সিজেনও চেঞ্জ হবে, 3 দুগুণে 6, তাহলে এটা এখন কী হয়ে যাবে? 6টা হয়ে যাবে, ওইদিকে দুটো, মানে 6 আর 2 এখানে কী হয়ে যাবে? এখন 8 হয়ে যাবে। ঠিক আছে, ক্যালসিয়াম যা আছে তাই আছে। আচ্ছা এবার দেখো এইদিকে কী পরিবর্তন হবে, এখানে দুটো আছে, তাহলে এটাকে 4টেতে কনভার্ট করতে হবে। তার জন্য কী করবো? এখানে 2 দিয়ে দেবো, দেখো 2 দুগুণে 4 হয়ে গেল। এটা তো 4 হলো, কিন্তু অক্সিজেনও দেখো 2 এখানে এক্সট্রা এসে যাবে, এই একটা আর নেই, এখানে এখন 2 চলে আসবে, তাহলে 6 আর 2 এই 7টা কনভার্ট হয়ে কী হয়ে যাবে? 8 হয়ে যাবে। ঠিক আছে, ওকে, দেখো ব্যালেন্স হয়ে গেছে, 4 2 8 1, 4 2 8 1, দেখো ব্যালেন্স হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এটা করার আরেকটা পদ্ধতিও আছে, যেটা একটু টাফ, অনেকে বুঝতে পারে না বলে আমি বলি না সাধারণত, তো চলো করে দিই এখানে। ঠিক আছে, সেটা হচ্ছে যে এখানে এইচ কটা? এইচ হচ্ছে একটা, যেমন আগে লিখে। আচ্ছা নেক্সট আমি আরেকটা নিচ্ছি, আমি ফর্মুলাগুলো লিখছি বলে অনেক সময় তোমাদের কেটে দিচ্ছি। ঠিক আছে, আমি ভিডিওটাকে অফ করে করে তোমাদের ফর্মুলাগুলো লিখে নিচ্ছি, এবার আর সেটা করিনি, মানে করতে ভুলে গেছি অ্যাকচুয়ালি। যাই হোক, NaOH দেখো এখানে সোডিয়াম কটা আছে? একটা আছে। অক্সিজেন কটা আছে? এখানে একটা অক্সিজেন আছে, আর এখানে 4টে প্লাস 4, তাহলে টোটাল কত হলো? 5টা। ঠিক আছে, হাইড্রোজেন কটা আছে? এখানে একটা,
এখানে দুটো, তোমার টোটাল 1 + 2 3। আচ্ছা, সালফার কটা আছে? একটা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এপাশে দেখো, এপাশে এনে কটা আছে? দুটো। সালফার কটা আছে এখানে? একটা। আচ্ছা, অক্সিজেন কটা আছে এখানে? চারটে আর এক, 4 + 1, তার মানে ব্যালেন্স করাই আছে এখানে, দেখতে পাচ্ছি 5। ঠিক আছে। আচ্ছা, আর কি আছে? হাইড্রোজেন। হাইড্রোজেন কটা আছে এখানে? দুটো। ঠিক আছে। আচ্ছা, এই আমাদের ব্যালেন্স আছে। দেখো, এবার আমরা এই জায়গাটায় কাজ করতে পারি, অথবা আমরা এই জায়গাটায় কাজ করতে পারি, যে কোনো একটা করতে পারি। তো আমরা প্রথম থেকেই লাগছি, একদম ফার্স্ট থেকেই নিচ্ছি, দেখি হয় কি না। হিট অ্যান্ড ট্রায়াল প্রসেস। আচ্ছা, একটা জিনিস, এই যে ব্যালেন্স করার মেথডটাকে কী বলা হয়, এটা দিয়ে রেল প্রশ্ন দিয়েছিল, হিট অ্যান্ড ট্রায়াল মেথড বলা হয়, মনে রাখবে। এই যে আমরা ব্যালেন্স করছি, এই মেথডটাকে কী বলা হয়? হিট অ্যান্ড ট্রায়াল মেথড। ঠিক আছে, মাথা রাখবে। আচ্ছা, আমরা এটাকে করছি যেমন ধরো 2 দিয়ে করি, তো এটা তাহলে কনভার্ট হয়ে গেল 2। এটা তো কনভার্ট হলো, কিন্তু ও এর ব্যালেন্স বিগড়ে যাবে। ও আমাদের মানে অক্সিজেন আমাদের এখানে এখন 2 হয়ে যাবে। ঠিক আছে, অক্সিজেন এখানে 2, এখানে 4, তো এখানে 6 কনভার্ট হয়ে যাবে এটা। ঠিক আছে, এটা 6 কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, হাইড্রোজেনের ব্যালেন্স বিগড়েছে, এটা এখন 2 হয়ে গেছে। ঠিক আছে, এটা এখন 4 কনভার্ট হয়ে যাবে, কারণ এদিকে দুটো, এদিকে দুটো, 4টে। হাইড্রোজেনটাকে একবার দেখা যায়, হাইড্রোজেনটা 2 আছে, তো 4 কনভার্ট করে দেবো একে। 4 কনভার্ট করলে কী হবে? এটা এখানে 2 পরিণত হবে, মানে 2 দিতে হবে, তাহলে 2 2 4 হয়ে গেল। কিন্তু অক্সিজেনের ব্যালেন্স বিগড়ে গেছে, অক্সিজেন এখানে এই একটা 2 হয়ে যাবে, কারণ এই 2টা তো হাইড্রোজেন অক্সিজেন দুটোর জন্যই প্রযোজ্য। তার মানে 4 আর 2 এখানে 6 হয়ে যাবে। ব্যালেন্স কি হয়ে গেছে? দেখো, 2টা 2, 6টা 6, 4টা 4, একটা 1, ব্যাস খতম। ঠিক আছে। আচ্ছা, লাস্ট আরেকটা তোমাদের করাবো, চলো। পরেরটা দেখো, এই উদাহরণটা তোমাদের প্রথমে দিয়েছে, মনে করে দেখো, বেরিয়াম ক্লোরাইড আর বেরিয়াম সালফেট। ঠিক আছে, চলো দেখো তো। বেরিয়াম কটা আছে? একটা। ক্লোরিন দুটো, হাইড্রোজেন দুটো। তুমি চাইলে SO4কে একসাথে নিতে পারো, কারণ এদিকেও SO4 আছে, এদিকেও SO4 আছে। দেখো, যদি এখানে একটা অক্সিজেন এক্সট্রা থাকতো, ধরো এখানে কোথাও, এটা বাদ দিয়ে এখানে কোথাও অক্সিজেন এক্সট্রা থাকতো, তাহলে আমরা এই সালফেটকে নিতাম না, গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, তো তুমি চাইলে SO4কে একসাথে নিতে পারো, অসুবিধা কিছু নেই। 1, ওকে। আচ্ছা, এদিকে আমরা দেখি বেরিয়াম কটা আছে আমাদের? একটা আছে। সালফেট আমাদের কটা আছে এখানে? এখানেও একটা আছে। হাইড্রোজেন কটা আছে আমাদের? একটা আছে, এটা সোজা। ক্লোরিন কটা আছে আমাদের? একটা আছে। তো দেখতে পাচ্ছ সবই ওকে আছে, শুধু এই জায়গায় ক্লোরিন আমাদের দুটো হবে, আর হাইড্রোজেন আমাদের দুটো হবে। তো ক্লোরিন দুটো করা, হাইড্রোজেন দুটো করার জন্য কী করে? 2 দিয়ে দেবো, দেখো ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, বেরিয়াম কটা আছে? একটা, এখানেও একটা। ক্লোরিন কটা আছে? দুটো, এখানে দুটো। হাইড্রোজেন কটা আছে? দুটো, এখানেও দুটো। সালফেট কটা আছে? একটা, এখানে সালফেট আছে একটা। দেখো ইজিলি ব্যালেন্স হয়ে গেল। মানে অনেক সময় আমি বারবার বলবো, এই জায়গায় ট্রিকটা ভালো করে বোঝো, কখন করব কখন করব না, এটা অনেকে বুঝতে পারে না। আমি কেন নিলাম সালফেটটাকে? দেখো, এখানেও আমি দেখতে পাচ্ছি আমাদের সালফেট আছে, এখানেও আমি দেখতে পাচ্ছি সালফেট আছে, আর এই জায়গায় আর কোথাও অক্সিজেন নেই। পয়েন্ট টু বি নোটেড, এখানে আর কোথাও অক্সিজেন কিন্তু নেই। ঠিক আছে, এই রকম কেসে যখন এরকম হবে, তখন কিন্তু আমরা ফুল সালফেটটাকে কিন্তু তুলে ইউজ করতে পারি। ঠিক আছে, ফুল সালফেটটাকে তুলে আমরা ইউজ করতে পারি। ধরো এরকম থাকলো, যেমন আগের এক্সাম্পলটায় আমি সেটা কাজ করে, দাঁড়াও এগুলোকে একটু ছোটো করে লিখে দিই, তাহলে বেটার বুঝতে পারবে তোমরা। বেরিয়াম একটা, ক্যালসিয়াম দুটো, হাইড্রোজেন দুটো, সালফেট একটা। এখানে ছিল তোমাদের বেরিয়াম একটা, ক্লোরিন একটা থেকে দুটোয় কনভার্ট হচ্ছে, হাইড্রোজেন একটা থেকে দুটোয় কনভার্ট হচ্ছে, সালফেট যা আছে তাই আছে। ঠিক আছে, এবার মুছে দিতে পারবো আমি। এগুলো কেন লিখলাম বলে দিচ্ছি একটা জিনিস, দেখো। এটা তো হয়ে গেছে, এটা তো তোমাদের করিয়ে দিয়েছি। দেখো, একটু আগে আমি যে এক্সাম্পলটা তোমাদের দিয়েছিলাম, ওখানে যদি এরকম করো তাহলে কীরকম প্রবলেম হবে দেখো। আমি একটা এক্সাম্পল দিলাম না একটু আগে, HNO3 এর। ঠিক আছে, মনে করে দেখো, HNO3 যেটা ছিল, প্লাস ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এটা তোমাদের ছিল CaNO3, প্লাস হচ্ছে তোমাদের H2O, এইটা ছিল তো। এবার দেখো, এখানে আমি OH-কে নিলাম। ধরো তুমি এরকম ব্যালেন্স করতে গিয়ে তুমি ভাবলে যে স্যারও করেছিল তো আমিও করি। আমি কি করব? আমি যদি
তুমি এই ওয়েজটাকে নিলে, কিন্তু এই ওয়েজ এদিকে আছে, এদিকে কি কোনো ওয়েজ আছে? পয়েন্ট টু বি নোটেড, ভালো করে দেখো, এদিকে কি কোনো ওয়েজ আছে? নেই। তখন কিন্তু প্রবলেমে পড়ে যাবে তুমি। তুমি যদি NO3কে নাও, তুমি বলবো স্যার এদিকে NO3 আছে, তো এদিকে তো NO3 আছে, আমি NO3কে তো নিতে পারি। তুমি NO3 নিলেও তুমি ভুল করবে, সমস্যায় পড়ে যাবে, কারণ এই অক্সিজেনের ব্যালেন্স করতে গিয়ে তোমার সমস্যা হবে। ঠিক আছে, কারণ অক্সিজেন এখানে আছে, এই জায়গা দেখো ওয়েজ কিন্তু ঢুকে গেছে একটা, এখানে একটা ওয়েজ আছে, তো তোমাকে মাথা রাখতে হবে এই ওয়েজটাকেই কিন্তু, এই ওয়েজটাই কিন্তু এখানে গিয়ে নতুনভাবে কিন্তু এখানে কিন্তু গঠিত হয়েছে। তুমি যদি করতে যাও তোমার সমস্যা হতে পারে, মানে তুমি যারা প্রাথমিকভাবে করছো, আমি যদি করি আমি পারবো এখানে করতে, তোমাকে সেই মেথডটা আমি দেখাবো না, কারণ তুমি গুলিয়ে যাবে। তোমাকে যে মেথডটা কিন্তু ওটাই ইজি মেথড, ওটাই করো। ঠিক আছে, কখন করব মাথা রাখো, একটা জিনিসকে নিয়ে এসে অনেকভাবে করা যায় এটাকে, কারণ হিট ট্রায়াল মানে কি, যে কোনোভাবে হিট করো, ট্রায়ালে তুমি পাস করে যেতে পারো। যখন এরকম দেখব, এরকম যখন দেখব তখন আমরা করব, যখন এদিকেও সালফেট এদিকেও সালফেট আছে এবং এদিকে ওইচ এদিকে ওইচ আছে, কিন্তু এই দেখা গেলো এদিকে NO3 এদিকে NO3 আছে কিন্তু ওইচ আছে, এদিকে কোনো ওইচ নেই, তখন কিন্তু আমরা ওই ধরনের মেথডে, যে যুগ্ম মেথড টোটালটাকে নিয়ে করা, ওটাকে আমরা করব না। ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, এটা ভালো করে মাথায় খেয়াল রাখো। ঠিক আছে, পরের যে স্লাইড দেখো, পরের স্লাইডে Al2O3 প্লাস HCl, AlCl3H2, অ্যালুমিনিয়াম কটা আছে আমাদের? দুটো। অক্সিজেন কটা আছে আমাদের? তিনটে। ঠিক আছে, হাইড্রোজেন কটা আছে আমাদের? একটা। আর ক্লোরিন কটা আছে আমাদের? এখানে একটা। ঠিক আছে, এদিকে অ্যালুমিনিয়াম কটা আছে আমাদের? একটা। ঠিক আছে, ক্লোরিন কটা আছে আমাদের? তিনটে। অক্সিজেন কটা আছে আমাদের? একটা। আর হাইড্রোজেন কটা আছে আমাদের? দুটো। তো প্রথম হাইড্রোজেনকে ব্যালেন্স করো, বা অ্যালুমিনিয়ামকে ব্যালেন্স করতে পারো। এখানে দুটো আছে, এখানে একটা আছে, তো দুই দাও, দিলে এটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা দুয়ে কনভার্ট হয়ে গেছে, কিন্তু এটা দেখো ছয়তে কনভার্ট হয়ে গেছে, তাই না? 3×2=6, তাহলে এটাকেও আমাদের 6 করতে হবে। তার জন্য কী করবো, এখানে আমি 6 দিয়ে দিলাম। তাহলে 6 দিলে কী হলো, হাইড্রোজেন দেখো এখন 6 চলে আসছে, ক্লোরিন তো 6 হয়েই গেছে, এখানে 2 আছে, একে তাহলে 6 কনভার্ট করতে হবে, একে 6 কনভার্ট করার জন্য এখানে আমি 3 দিয়ে দিলাম। দেখো 3×6 কনভার্ট হয়ে গেছে, কিন্তু অক্সিজেন এখন কী হয়ে গেছে, 3তে কনভার্ট হয়ে গেছে। তো অক্সিজেন কিন্তু 3 ছিল, তাহলে দেখো হলো অ্যালুমিনিয়াম দুটো, এখানে অ্যালুমিনিয়াম দুটো, এখানে ক্লোরিন 6টা, এখানে ক্লোরিন 6টা। ঠিক আছে, অক্সিজেন 3টে, অক্সিজেন 3টে, হাইড্রোজেন 6টা, হাইড্রোজেন 6টা। ঠিক আছে, ওকে, চলো পরেরটা চলো। দেখো FeO2, Fe কটা আছে এখানে? 3টে, এটা খুব ইজি, তো করে দিচ্ছি, 3 হবে এখানে। অক্সিজেন কটা আছে? 4টে হবে, তো 2, এই হয়ে গেল। ঠিক আছে, ভেরি ইজি। এবার তোমাদের যদি বলে এইটা দিয়ে যে কোন দুটো এখানে সলিড বা কোনটা সলিড, দেখো এইটা হচ্ছে আমাদের কিন্তু সলিড, প্রশ্ন আমি নেক্সট দিন করাবো, আজকে আর করাচ্ছি না। গ্যাস হচ্ছে এটা, অক্সিজেন তো গ্যাসই, এটাও কিন্তু সলিড। ঠিক আছে, এরকম প্রচুর প্রশ্ন আমি তোমাদের পেডেও রেখেছি, চিন্তা করার কোনো কারণ নেই। পেড কোর্স তোমাদের 12 তারিখ থেকে আমি আশা করবো স্টার্ট হয়ে যাবে। আমাদের অ্যাপ ডেভেলপমেন্টে একটু দেরি হয়েছে, আমরা আগের বছরই ভেবেছিলাম অ্যাপ আনবো, একটা অ্যাপ আনাও হয়েছিল, কিন্তু তাদের সিস্টেমেটিক এরর থাকার জন্য সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং ভেন্ডারের সঙ্গে কিছু ঝামেলাও আমাদের হয়, কারণ মানে তারা আর ওটাকে রিকভার করার চেষ্টাও করেনি, যার ফলে সাফার করেছিলাম আমরা এবং তোমরা, সোজা কথা বলতে। ঠিক আছে, তারা পেমেন্ট নিয়ে তারা গায়েব হয়ে গেছিলো, তো সেই জন্য আমরা এবারে সেইটা করছি না। এবারে আমরা একদম অথরাইজড একজনকে দিয়ে অ্যাপ বানানোর কথা ভেবেছি, এবং সেই জন্যই আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি 1 মাসের মধ্যে দেওয়ার কথা, তো 12 তারিখে 1 মাস কভার হচ্ছে, তো আশা করি 12 তারিখের মধ্যে পেয়ে যাবো। ঠিক আছে, পেয়ে গেলে তাতেই তোমরা সব আমাদের যা মেটেরিয়াল আছে, যারা ওল্ড স্টুডেন্ট আছো, ম্যাথের হোক, হোক, যা হোক, সব ওখানে চলে যাবে। ঠিক আছে, গেলে তোমরা অটোমেটিক্যালি কনভার্ট করে দেখতে পাবে। আচ্ছা, এটা 1 নম্বর গেল, কোনো রকম কোনো সমস্যা হবে না। স্ট্রিমিংয়ে যেমন তোমরা ইউটিউবে দেখো ঠিক তেমনই হবে, শুধু ওখানে কিছু রেস্ট্রিকশান থাকবে, বিকজ দে আর পেড কোর্স, সেই জন্য রেস্ট্রিকশান ডেফিনেটলি থাকবে। ঠিক আছে, আচ্ছা, কেমিক্যাল রিয়াকশানে তোমাদের ফার্স্ট পার্টটা কভার করলাম। নেক্সট পার্টে আমি তোমাদের কেমিক্যাল রিয়াকশানের যে প্রকারভেদগুলো আছে, বিয়োজন, কম্বাসশন, এগুলো করাবো, ডবল ডিসপ্লেসমেন্ট এগুলো করাবো। ঠিক আছে, এক গেল। অধক্ষেপণ যে বিক্রিয়া, যে বাকি পার্টটা, সেটা করিয়ে দেবো, এবং তার সঙ্গে কিন্তু তোমাদের MCQ পার্টটা আসবে। ঠিক আছে, MCQ পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, MCQ পার্টটা তোমাদের করিয়ে দেবো। আজকে বেসিক্যালি ব্যালেন্সটাই করানো হলো, আর যে সামনে যে ব্যাপার